আমি তোমার কি ক্ষতি করেছিলাম রাব্বি? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আমার সাথে কেন এমন করলে? আমি তোমাকে ভালোবেসে আমি বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করলাম, আর দিন শেষে তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ। এই চুপ কর। তোকে আমি বিয়ে করেছি, এটাই তোর সৌভাগ্য। আমি তোকে বিয়ে না করে তো এখানে রেখে চলে যাই নাই। গুড বাই। তোর পথ তুই দেখ, আমি আমার পথে যাচ্ছি। রাব্বি চলে যেতে নিলে নদী রাব্বির হাত ধরে কান্না করতে করতে বলে, এই রাব্বি, আমাকে রেখে কোথায় যাচ্ছ? হেই, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, আমি তোমাকে বিশ্বাস করে আমার পরিবারের কথা না ভেবে এখানে চলে এসেছি। তুমি মাঝপথে আমাকে ছেড়ে যেতে পারো না। রাব্বি নদীর হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, আমি চাইলেই সব পারি। তোকে এখানে দেখতে চাইছিলাম। তোরকে জায়গাটা দেখে কিছু মনে পড়ে? এই জায়গা, ওই যে ব্রিজ, ওইখানে রাহাত নামের কেউ আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তুই তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলি। মনে পড়ে কি? আজ তোকে এভাবে কাঁদতে দেখে অনেক ভালো লাগছে। গুড বাই। আমার স্ত্রী হয়ে সারা জীবন থাক। না আমাকে কাছে পাবি, না আমার ভালোবাসা। রাব্বি হাসতেই লাগলো। হঠাৎ করে কারো কণ্ঠ শুনে রাব্বি ভাবনা জগৎ থেকে বের হলো। রাব্বিকেও রাম্মু বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে কি ভাবছো? এভাবে কারোর দিকে তাকায় নাকি? আম্মু, আমি একটু বাইরে যাব। এখন কিসের বাহিরে যাওয়া? বিয়েটা পড়ানো শেষ হোক তারপর। আমার কি দরকার? এখানে ভাইয়া আপুর বিয়ে, ওরা থাকলেই তো হবে। তুই ছোট ভাই হিসাবে থাকবি না নাকি? তোর আব্বু রেগে যাবে কিন্তু। রাব্বি ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। আর ওইদিকে ওর বড় বোন বড় ভাইয়ের সাথে রূপা আশিকের বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে সবাই মোনাজাতে ধরল। মোনাজাত শেষ হলে হঠাৎ করে একটা কণ্ঠ শুনে রাব্বি থমকে গেল। রাব্বি পেছনে ঘুরে তাকাতেই রাব্বি উঠে দাঁড়িয়ে গেল। রাব্বিকে দেখে রাহাত থমকে গেল। রাহাত তোতলাতে তোতলাতে বলে ওঠে, রাব্বি। তুই এখানে? না মানে তুই এখানে কি করিস? আমি ভুলে এসেছি, আমি পাশের বাসায় যাওয়ার কথা ছিল। রাহাত, এসব কি বলো? পাশের বাসায় যাবে মানে? কে আপনি? কি? আমি কে মানে? সরি, ভুল জায়গায় চলে এসেছি। রাহাত চলে যেতে নিলেই রাব্বির রাগ উঠে গেল। রাব্বি রাহাতকে বলে উঠল, রাহাত, একদম নাটক করবি না। তোর তো দেশের বাইরে থাকার কথা। তুই তো অসুস্থ, কমে আসিস, তাহলে তুই এখানে কি করছিস? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি 3 মাস পরে অসুস্থ হয়েছি, দেশে এসেছি। 4 মাস ধরে রাব্বি, আমি তোকে বুঝিয়ে বলি। আমাকে কি বুঝিয়ে বলবি তুই? এই বাড়িতে আসার কথা না, তোর কোনোভাবে এই বাড়িতে আসার কথা না। তুই আসতে পারিস না এখানে। রাব্বি রাগে ফোন ছুঁড়ে মারল রাহাতের কপালে লাগলো। সাথে চিৎকার করে বলল, বিয়াই, এইসব কি ধরনের ব্যবহার? আপনার সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে ফোন দিয়ে ডিল মারার? সাথে কথাগুলো বলে দৌড়ে রাহাতের কাছে গিয়ে রক্ত পড়া বন্ধ করতে ওড়না দিয়ে চেপে ধরল কাটা জায়গায়। রাব্বির রাগ বেড়ে যেতে লাগলো। রাব্বির রাগে শরীর কাঁপতে লাগলো। রাব্বির আম্মুর রাগ উঠলে রাব্বিকে থাপ্পড় মেরেই বলল, এটা কি ধরনের ব্যবহার? ছেলেটার মাথা ফাটিয়ে কেন দিলি? ওই আমার সাথে এত বড় অভিনয় করলো, আরও কি মাথা ফাটানো কম হয়েছে? রাব্বি দৌড়ে রাহাতের কাছে যেতে নিলে রাহাত সাথীকে সরিয়ে দিয়ে দৌড়ে নদীর পেছনে দাঁড়িয়ে বলে, নদী, আমাকে তুমি বাঁচাও, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাহাত, ওনাকে ছাড়। না, ওনার পেছন থেকে সরলে তুই আমাকে মেরে ফেলবি। তুই মরার যোগ্য, তুই ওনার পেছন থেকে সর। রাব্বি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে। ভুল? কিসের ভুল? তোর জন্য আমি কি করি নাই? আর দিন শেষে তুই কি করলি? আমার সাথে অভিনয় করে গেলি। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আর দিন শেষ তুই আমার সাথে বেইমানি করলি। কেন করলি এমন? সত্যিটা বলে তুই আমাকে এখানে কবর দিয়ে দিবি? আমি সত্যিটা জানতে চাই, কেন করলি এমন? রাহাত, আমাকে ছাড়ো। প্লিজ নদী আপু, আপনি সামনে থেকে যাবেন না। আপনি গেলে ওই আমাকে মারবে। রাহাত, ওকে দেখে এত ভয় কেন পাচ্ছ? রাব্বি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। ওই কি করেছে যে তুই ভয় কেন দেখাচ্ছিস? রাহাত, সত্যিটা বল, কেন করলি আমার সাথে মিথ্যা অভিনয়? আমার রাগ আর বাড়িয়ে দিস না। আমি কি করতে পারি
ভালো করে জানিস। আমি সব সত্যি বলবো। তুই কথা দিয়ে আমাকে মেরে ফেলবি না? দেখ রাব্বি, সাথীর পেটে আমার সন্তান আছে। আমাদের সন্তানের জন্য আমার কোনো ক্ষতি করিস না। বাচ্চাটার জন্ম নেওয়ার আগে এতিম হয়ে যাবে। রাব্বি চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে বলে, ওকে, আমি তোকে কিছু করব না। বল কেন করলি? রাব্বি, আমি সাথীকে ভালোবাসতাম। তুই যাকে জানিস তাকে না, তার জন্য আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিল। আর সেই তোকে অনেক বেশি ভালোবাসে, তোর জন্য একদম পাগল। তোকে এত ভালোবাসতো যেটা আমি সহ্য করতে পারি নাই। একে তো আমার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিয়েছিলি, তার উপরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকেও অতিরিক্ত ভালোবাসে। তুই ধোঁকা দিলে ওর শিক্ষা হয়ে যেত। তোকে হারানোর কষ্ট সহ্য করতে পারবে না সেইটা ভেবে আমি ওইসব প্ল্যান করি। আর বাকিটা তুই আমার কথা বিশ্বাস করে নিস। আর আমি লন্ডন চলে গেছিলাম, কিন্তু 2 বছর ধরে আমি এখানে আছি। সাথীর সাথে আমার বিয়ে ফ্যামিলিগত হয়। দুইজন জানতামও না, বাসর ঘরে গিয়ে দুইজন একে অপরকে দেখে অবাক হয়ে যায়। রাহাতের কথা শুনে রাব্বি চোখের পানি ফেলতে লাগলো। নদীর দিকে তাকাতে নদী চলে গেল। রাব্বি কয়েকটু পিছিয়ে যায়। রাহাত ধরতে গেলে রাব্বির হাত দিয়ে বাধা দিয়ে বলে, প্লিজ আমাকে ধরিস না। তুই ধরলে আমি নিজের শরীরের মাংস সেখান থেকে তুলে ফেলব। তুই বন্ধুত্বের মাঝে যে ব্যথাটা দিলি, বিশ্বাস কর, বন্ধুত্বের নাম শুনলে আমার মাঝে প্রথমে ঘৃণ্য শব্দটাই আসবে। জানিস, এখানে বড্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বন্ধ আসছে। মনে হচ্ছে মনে শুধু একটাই প্রশ্ন আসছে, নিজের ভাইকে যতটা ভালোবেসেছি তার থেকে আমি তোকে বেশি ভালোবেসেছিলাম। কথা আছে না, পর পর হয়, পর কখনই আপন হয় না। দোস্ত, চুপ, একদম চুপ। ওই মুখে একদম আমাকে দোস্ত বলবি না। তুই আমার নামও কখনো মুখে নিস না, মুখ ভেঙে ফেলবো। তুই আমার সাথে যা করছিস, সরি, তোর দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি সঠিক মানুষ চিনতে পারিনি, সব দোষ আমার। আমি যদি সঠিক মানুষ চিনতাম তাহলে আজ এত বড় সারপ্রাইজ পেতে হতো না। রাহাত রাব্বির কাছে যেতে রাব্বির রাগ কন্ট্রোল করতে না পেরে মুখে সজোরে ঘুষি মারতে মারতে বলল, তুই আমার লাইফটাই শেষ করে দিয়েছিস। না পারবো তার কাছে ক্ষমা চাইতে, আর না পারবো এসব সহ্য করতে। এমনটা না করে আমাকে মেরে ফেলে হয়তো এত কষ্ট হতো না। রাব্বি, আমি ভুল করছি, আমি মানছি। আরে তোর ভুল বুঝাবুঝির কি যায় আসে রে? তুই তো আমাকে একজন প্রতারক মনে করে দিয়েছিস। জানিস, এই চোখের পানিগুলো দেখে হাসি আসছে। আমি তাকে কাঁদিয়েছি না, আজ আমাকে কাঁদতে হলো। রাহাত, অনেক ভালো কাজ করছিস। আমার এই শিক্ষাটা পাওয়ার দরকার ছিল। রাব্বি কান্না করতে করতে ভাঙা ফোন তুলে বের হয়ে গেল। রাব্বিকে এইভাবে কান্না করতে দেখে রাব্বির আম্মু, আব্বু, আতিয়া, রাফি অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাফি বলতে থাকলো, রাহাত, তুমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলে। রব্বি কেমন আঘাত করছো যে ও এইভাবে কান্না করলো। আমরা ওকে কখন এইভাবে কাঁদতে দেখিনি। তুমি ওকে এভাবে প্রতারণা কিভাবে করতে পারলে? ভাই, বিশ্বাস করেন, ওই সময়টা আমি নিজের বিবেকের ভেতরে ছিলাম না। আমার ভেতর ছিল প্রতিশোধের আগুন আর হিংসা। আমি হিংসার বশে আমি ওকে এতটা আঘাত করেছি। বিশ্বাস নিয়ে খেলা করছি, আমি সব ঠিক করে দিব। রাহাত কথাগুলো বলে রুমে চলে গেল। এদিকে নদী খাটের উপর হয়ে শুয়ে থেকে কাঁদতে লাগলো। আর রাব্বি এদিকে নদীর পাড়ে চলে গেল। ঘাসের উপরে বসে থেকে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। ফ্ল্যাশব্যাক। হে রাব্বু, শোনো না, বলো। আমার ভালো লাগছে না, কিছু একটা করো। আসো রোমান্স করি। দূর ফাজিল, খালি সবসময় দুষ্ট কথা মুখে থাকে, তাই না? সিনিয়র গার্লফ্রেন্ড বলে কথা। আচ্ছা রাব্বি, আমি কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিবে, সব সত্যি দিবে কিন্তু। রাব্বি নদীর কোলে শুয়ে হাত বুকের ওপর নিয়ে বলল, বলো। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে যদি তোমার ফ্যামিলি আমাকে মেনে না নেয়? আমি আমার কথায় চলি, কারো কথা শুনি না। তা তো জানি, আমার রাব্বু বাবু নিজের ইচ্ছে মতো চলে। আচ্ছা, তোমার এত রাগ কেন? জানি না, অন্যায় দেখলে আমার মাথায় ঠিক থাকে না। আমি মাঝে মাঝে ভাবি, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি রাগের বশে আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোমার কি মনে হয় শুনে? আমি যাকে ভালোবাসি তার জন্য আমি সব করতে পারি, আর যাকে ঘৃণা করি তাকে ধ্বংস করার জন্য আমি সব করতে পারি। তুমি আমাকে ভালোবাসো নাকি আমাকে ঘৃণা করো? নদীর কথা শুনে রাব্বি মনে মনে ভাবতে লাগলো, তোকে আমি ঘৃণা করি। সময় হোক, তোর কি হাল আমি করব তোর ধারণাও নেই।
এই কথা বলো না কেন? তোমার কি মনে হয়? একবার মনে হয় ভালোবাসো, আবার মনে হয় ঘৃণা করো। কি আমি তোমাকে ঘৃণা করি? আর এটাই মনে হয়? ওকে, ভালো, তাই করি। আমার সাথে একদম কথা বলবে না। রাব্বি উঠে যেতে নিলে নদী টান দিয়ে নিজের উপরে ফেলে দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলেই উঠল, উফ, আমি তো মজা করছি, শুধু শুধু রাগ করে পাগলটায়। তাহলে বলো কেন? আমার এসব ভাল লাগে না, জানো না? আমি ঘৃণা করে যাকে তাকে তেলে তেলে শেষ করে দিই। সেখানে তুমি বলো আমি তোমার সাথে কিছু করছি? না। তাহলে? আরে বাবা, সরি, মজা করছিলাম, বললাম তো। হয়েছে, ঘাসের উপর থেকে ওঠো। রাব্বি উঠে নদীর হাত ধরে তুলে বসালে নদী রাব্বির বাহু জড়িয়ে ধরে গালে কিস করে কাঁধে মাথা দিয়ে বলে, কখনোই আমাকে ছেড়ে যেও না রাব্বি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি না থাকলে আমি বেঁচে থেকে কি করব বলো? চুপ, একদম চুপ। নদীর ঠোঁটে আগুন দিয়ে চুপ করিয়ে দিল। নদীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে থেকে সামনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ভাবনা জগৎ থেকে বের হতেই রাব্বি বলতে লাগলো, আমি মিথ্যা বলেছি তোমাকে প্রতিনিয়ত, অথচ তুমি আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করে গেছো। আমি যা বলেছি তাই বিশ্বাস করেছো। কখনো ভুল হলে আমার উপরে চিল্লাও নাই। ছোট বলে সব ভুল মাফ করে দিয়েছ। আর আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলাম। আসলে যে যাকে বেশি ভালোবাসে তাতে থেকে আঘাত পেতে হয়। রাব্বি কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাব্বির ফোন বেজে উঠলে রাব্বি দেখে ওর আম্মু কল করছে। ভাঙা কাঁচের ওপর রিসিভ করতে গিয়ে আঙুলের ভেতর কাঁচের টুকরো ঢুকে গেল। রাব্বি লাউড স্পিকারে দিয়েই বলল, আম্মু, কিছু বলবে? কোথায় তুই? বাহিরে। বাসায় আয়। তোমরা ওইখানে আছো নাকি? বাসায় যাচ্ছি। রাফি আতিয়া এখানে আছে। ও আচ্ছা। বাসায় আয়। রাব্বি কিছু না বলে ফোন কেটে দিল। রাব্বি বাইকে উঠে সোজা বাসার দিকে যেতে লাগলো। 2 ঘন্টা জার্নি করে বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে সোজা নিজের রুমেই চলে গেল। ফ্রেশ হয়ে খাটের ওপর হয়ে শুয়ে পড়ল। ওর আম্মুর কল আসলো। রাব্বি কল কেটে দিয়ে নিচে চলে গেল। দরজা খুলে রুমে চলে গেল। রাব্বির আম্মু বলতে লাগলো, রাব্বি, ভালো লাগছে না আম্মু। রাব্বি কথাটা বলে রুমে চলে গেল। 2 দিন পর রাব্বি ফ্রেশ হয়ে নিচে নামতে লাগলো। রাব্বি ফোনের দিকে তাকিয়ে থেকে নিচে নামতে লাগলো। নিচে নেমে সামনের দিকে তাকাতে দেখে সবাই বসে আছে। নদীর দিকে চোখ গেলে রাব্বি চোখ সরিয়ে নিয়েই বলে, আসসালামু আলাইকুম তুলা ভাই, ভাবি। ওয়ালাইকুম আসসালাম দেবরজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাব্বি, জি আপু, বলেন। রাহাতের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। রাহাত তোমার সাথে কাজটা ঠিক করে নাই। আমি জানতাম না রাহাত তোমার সাথে এমন করছে। আপু বাদ দেন, এটা হওয়ার ছিল। আমি যদি ভালো হইতাম তাহলে এসব কিছুই হতো না। নিজেই তো খারাপ। যাই হোক, বড় আপু, আমি কিছু টাকা দাও তো, তোমাকে কল দিতে নিয়েছিলাম। কি করবি? ফোন কিনবো। এটার কাজটা ভেঙে গেছে, ভিতরেরটা দাগ বসে গেছে। মাসের ভিতরে কয়টা ফোন কেনা লাগে? এত রাগ কেন তোর? হ্যাঁ আপু, সিন ক্রিয়েট করো না। দেবে না কিনা, যদি দাও তো পাঠাও, আর যদি না দাও বলে দাও। স্পষ্টভাবে কথা বলো। দিব না, যা। ওকে, দিও না, আমার ফোনের দরকার নেই। রাব্বি কথাটা বলে ফ্লোরের এক ঢিল মেরে ভেঙে ফেলল। আতিয়া রাফি সোফা থেকে উঠে পড়ল। আতিয়া রেগে কিছু বলবে, রাব্বি বলে, আমার খোঁজ কেউ করবে না। রাব্বি কথাটা বলে টেবিলের ওপর থেকে আপেল নিয়ে খেতে খেতে যেতে নিলে রাব্বির আম্মু বলে, রাব্বি, কোথায় যাস? ভার্সিটি যাব। কিসের শব্দ হইল রে? ফোন ভেঙে চুরমার করলো। আম্মু, তোমার ছেলে দিন দিন সাইকো হয়ে যাচ্ছে। পাগলা করতে রেখে আসো, না হইলে দেখা যাবে সবাইকে জেল খাটিয়ে ছাড়বে। আমার জন্য তোমাদের কিছু হবে না, এটা গ্যারান্টি দিতে পারি। আমি তো সবার থেকে দূরে সরে গেছে। তোমাদের ভাই বা এই বাড়ির যে আমি ছেলে, সেটা তো কেউ জানে না আত্মীয় স্বজন ছাড়া। সেখানে আমি কিছু করলে তোমাদের পরিচয় কোনোদিন দিব না। রাব্বি কথাগুলো বলে বের হয়ে গেল। আতিয়া বেগম রেগে কিছু বলতেই যাবে, সাথে সাথে আশিক আতিয়ার হাত ধরে বলে, যেতে দাও। একদম ফালতু ছেলে ওই। এইসব দোষ আব্বু আম্মুর। সবসময় ছেলেকে মাথায় তুলে রাখছে। যখন যা করছে সব কিছুতে ছাড় দিয়েছে।
একদিন ঠিক ভালো হয়ে যাবে। এখন আরো বেশি বিগড়ে গেছে। দেখো, আমার যতটা মনে হচ্ছে রাব্বির ভালোবাসার অভাব আছে। ওই কোনো কিছু নিয়ে প্যারায় আছে। ওর মনের ভিতরে এমন কোনো কষ্ট আছে যেটা কাউকে কিছু বলতে পারছে না, আর না নিজেও সহ্য করতে পারছে। ও নিজেও জানে না ও কী করছে। এই রকম আমি নিজেও ছিলাম। রাব্বিকে সেম আমার মতো লাগছে। কিছু না, ওর কথা রাখো। ওই একেবারে ফালতু ছেলে কথায় কথায় জিনিসপত্র ভাঙবে। মানুষ খুন করতেও ওর হাত কাঁপবে না। আতিয়া, রাগ। আশিককে নিয়ে রুমে যাও। নদী, সাথী, তোমরা রুমে গিয়ে রেস্ট নাও। নদী সাথীর সাথে চলে গেল। নদী খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও লেগেছিল রাব্বি। সেই দিন আমি চাইলে তোমাকে সব বলতে পারতাম, আর বললে তুমি আমাকে বিশ্বাস করতে না। তুমি তো আমাকে কখনো ভালোই বাসো নাই। ভালোবাসলে কখনো আমাকে এভাবে ধোকা দিতে পারতে না। আমি তোমাকে বিশ্বাস করে পালিয়ে বিয়ে করলাম, আর তুমি আমার উপরে অন্য কথায় প্রতিশোধ নিলে। নদী কথাগুলো ভাবতে চোখের কোণায় পানি চলে আসলো। সাথে সাথে চোখ মুছে ফেলল। সাথী ওয়াশরুমে চলে গেল। এদিকে রাব্বি রাত 10টায় বাসায় ফিরে আসলো। নদী সদর দরজা খুলে দিলে রাব্বি নেশা চোখে নদীর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি বারবার কল্পনার জগতে কেন আসছো? আমার কল্পনার জগৎ থেকে বের হয়ে যাও। আমি তো একজন বেঈমান। আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখটা আমি রাখি নাই। তুমি আমার কল্পনা থেকে চলে যাও। রাব্বি কথাগুলো বলে ঢুলতে ঢুলতে ভিতরে যেতে লাগলো। নদী সদর দরজা লাগিয়ে দিল। রাব্বির পেছন পেছন যেতে লাগলো। রাব্বি রুমে গিয়ে খাটের ওপর পা ঝুলিয়ে শুয়ে পড়ল। নদী রাব্বির সামনে গেলে রাব্বি নদীর দিকে তাকিয়ে বলে, তুমি বারবার কেন আসছো? চলে যাও না। আমি তো বেঈমান। আমাকে মেরে ফেলবে? ওই কল্পনায় নদী তুমি আমাকে মেরে ফেলবে। আমার না এখানে অনেক কষ্ট হচ্ছে। ওই কল্পনা নদী, জানো আমি না তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্রতিশোধের আগুন আমি তোমাকে ভালোবেসে ছেড়ে দিয়েছিলাম। বিশ্বাস করবে, আমি না তোমাকে প্রতিনিয়ত মিস করতাম। শুধুমাত্র রাগ জেদে আমি তোমার কাছে যাইনি। রাব্বি কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদী চোখের পানি গড়িয়ে পড়তে পড়তে মুছে ফেলল। নদী রাব্বি পায়ের জুতো খুলে দিতে লাগলো। রাব্বি উঠতে গিয়েও পড়ে যেতে নিল। রাব্বি নদীকে বলতে লাগলো, কল্পনা নদী, তোমার স্পষ্ট সত্যি সত্যি মনে হচ্ছে। রাব্বি বক বক করতে লাগলো। নদী কোনো কথা না বলে জুতো খুলে দিয়ে পা দুটায় তুলে দিল। বালিশটা মাথার নিচে দিল। রাব্বি নদীর হাত ধরলে নদী কেঁপে উঠল। পেছনের দিকে তাকাতেই রাব্বি হাত ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেল। নদী রাব্বির কপালে চুমু দিয়ে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করতে লাগলো, তুমি আমার স্বামী, তুমি যেমনই হও, আমি স্ত্রীর কর্তব্য পালন করার চেষ্টা করব। জানি আগের মতো তোমাকে হয়তো বিশ্বাস ভালোবাসতে পারবো না, কিন্তু লুকিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। আমি তো আর অস্বীকার করতে পারবো না তুমি আমার স্বামী না। জানো আজকে অনেকটা হালকা লাগছে। তুমি একটু হলেও আমাকে ভালোবেসেছিলে। শুধু আফসোস যে তোমার কাছে বন্ধুত্বটাই গুরুত্বপূর্ণ ছিল। আমার ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে ছিল না। আজ যদি আমাকে ফিরিয়ে না দিতে, আজ তোমাকে এত কষ্ট পেতে হতো না। আজ সময়টা অন্যরকম হতো। এতদিনে আমাদের একটা বাবু থাকতো, যাকে নিয়ে আমাদের শত আনন্দ থাকতো। সব স্বপ্ন তুমি এক নিমিষে শেষ করে দিয়েছো। নদী কথাগুলো বিড়বিড় করতে করতে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, আমিও দেখব তুমি আমাকে কখনো স্ত্রী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দিতে পারো কি না। বন্ধুর জন্য তো ভালোবাসার মানুষকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছিলে। এখন দেখার পালা স্বামী হিসেবে তুমি কতটা করতে পারো। নদী কথাগুলো বিড়বিড় করে কান্না করতে করতে বের হয়ে গেল। রুমে গেলে দেখে সাথী ঘুমিয়ে আছে। নদী সাথীর পাশে শুয়ে থেকে মুখ চেপে কাঁদতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, কেন করলে এমন? একবার কেন আমার থেকে জানতে চাইলে না আমি আসলে কাজটা করেছি কি না? কেন তুমি আমার বিশ্বাস ভালোবাসার সাথে খেলা করলে রাব্বি? নদী কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে রাব্বি মাথায় ঝিমঝিম করতে লাগলো। রাব্বি উঠে আলমারি থেকে শর্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বের হয়ে নিচে গেলে রাব্বির আম্মু বলে, রাব্বি, তুই কি কোথাও বের হবি? আজ তো তোর কলেজে নাই। নদী মামনিকে নিয়ে একটু বের হতে পারবি? আন্টি শুধু শুধু ওনাকে কেন বলছেন? আমি একা যেতে পারবো। আম্মু, রেডি হয়ে আসতে বলো, আমি অপেক্ষা করছি। দরকার হলে আপনি চান, আমি একা যেতে পারবো। মেয়ে মানুষ হয়ে একা ওইখানে যাওয়া লাগবে না।
ওই রাস্তা তেমন একটা ভালো না। নদী রাব্বির সাথে যাও, ভাইয়ার অফিসে গেছে, না হইলে ভাইয়ার সাথে পাঠিয়ে দিতাম। নদী রাব্বির সাথে যাও, ভাইয়ার অফিসে গেছে, না হইলে ভাইয়ার সাথে পাঠিয়ে দিতাম। তুমি কি রাব্বিকে ভয় পাচ্ছ নাকি? ওই একটু রাগী বদমেজাজি, মেয়েদের দিকে খারাপ নজরে বা খারাপ চিন্তা করার মতো মানুষই না। তুমি চিন্তা করো না, তোমাকে বড় বোনের মতো দেখবে। আতিয়ার কথা শুনে নদী রাব্বি বিষম খেল। সাথে রাব্বিকে পানি দিতে লাগলো। আতিয়া নদীকে দিলে দুজন পানি খেয়ে বলে, না, আমি সেটা ভাবছি না। উনি তো একটা জায়গায় যেতে চাইলো, আমার জন্য শুধু শুধু তার যাওয়াটাই নষ্ট হবে। আপু, আমি কি একবার বলছি যে আমার সময় নষ্ট হবে? তোমার ননদ একটু বেশি বোঝে। ফালতু, চুপ কর। নদী যাও, রেডি হয়ে আসো। রাব্বি কিছুই বলল না। নদী উঠে চলে গেল। রাব্বি আতিয়ার হাত থেকে ফোন কেড়ে নিল। সাথী অবাক হয়ে তাকিয়ে থাকলো। আতিয়া কিছু না বলে পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। রাব্বি ফোন নিয়ে দূরে গিয়ে বসলো। সাথী আতিয়াকে বলে, ভাবি ফোন কিনে দিলেন না, আর আপনার ফোন দিয়ে দিলেন। গেম খেলবে, তাও চুপচাপ থাকবে, অপেক্ষা করতে দেওয়া হয়েছে। ফোন নাই, আমাদের বিরক্ত করবে, তার থেকে গেম খেলুক। উনি তো এখনো বাচ্চা, তাহলে কি? আমারও ছোট, ও রাহাতের সাথে পড়তো, ছোট হবে। দুজন হাসতে লাগলো। রাব্বিকে নিয়ে মজা করতে লাগলো। রাব্বি গেম খেলতে লাগলো। নদী আসলে রাব্বি বলে ওঠে, 1 মিনিট, শেষের দিকে। এখনো গেম খেলা বাদ দেন না নাকি? হ্যাঁ, আপনার 1 মিনিট মানে 1 ঘন্টা। না না, 1 মিনিট লাগবে। 1 ঘন্টা লাগিয়ে দিবেন, আমি কি জানি না নাকি? হুম হুম, কথা বলে আরও সময় লাগবে। আমার সময় নেই। নদী আপু, তুমি কিভাবে জানলে 1 মিনিট 1 ঘন্টা বানিয়ে দিবে? নদী সাথীর কথা শুনে ভাবাচাকা খেয়ে গেল। রাব্বি কিছু বলার আগেই নদী বলে, ছেলেরা গেম খেললে ওদের সময় লাগে, তোর জামাইকে দেখোস না, তার ফ্রেন্ড যেহেতু আর কত ভালো হবে। তাও ঠিক। আমি কারোর ফ্রেন্ড না। রাব্বি কথাটা বলে গেম থেকে বের হয়ে আতিয়াকে ফোন দিয়ে দিল। রাব্বি বের হয়ে গেলে নদী রাব্বির পেছনে পেছন যেতে লাগলো। রাব্বি বাইক বের করে গেট বাহিরে নিয়ে গেল। নদী রাব্বির কাঁধে হাত রাখলে রাব্বি থমকে গেল। নদী উঠে বসে রাব্বির কাঁধ থেকে হাত সরিয়ে নিল। রাব্বি বাইক টান দিতে নিয়ে নদী সোজা রাব্বির উপরে গিয়ে পড়ল। রাব্বি বলে উঠল, আমাকে শক্ত করে ধরেন। নদী রাব্বির পেট জড়িয়ে ধরল। রাব্বি মুখে হাসি ফুটে উঠল। রাব্বি বাইক চালাতে লাগলো। জ্যামে পড়ে গেলে রাব্বি বাইক থামিয়ে দিল। জ্যাম ছাড়ার অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে একজন বলে উঠল, দোস্ত। রাব্বি পেছনের দিকে তাকাতে দেখে রাইসা। রাইসা রাব্বির কাছে আসলে রাব্বি বলে, কি রে, এখানে কি করিস? কোথায় যাস আর এই মেয়েটাই কে? বউ। রাব্বির কথা শুনে নদী অবাক হয়ে তাকালো। রাইসা ফিক করে হেসে বলে, বুঝলাম, কোথায় যাচ্ছিস? বাসে যাবে নাকি? হুম। ওঠ, তোদের ওদিকে যাচ্ছে, 4 রাস্তার মোড়ে যাব। ও আচ্ছা, তাহলে নামিয়ে দিয়ে যাস। আপু আপনি পেছনে বসেন, আমি মাঝখানে বসি। কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আনইজি ফিল করছেন। সমস্যা নেই, আপনি পিছনে ওঠেন। নদী রাব্বির দিকে আরও এগিয়ে বসলো। রাইসা পিছনে বসলো। রাব্বি মিটিমিটি হাসতে লাগলো। রাইসা উঠলে রাব্বির সাইড কেটে জ্যাম থেকে বের হয়ে গেল। নদী মনে মনে বলতে লাগলো, শাকচুন্নির সাহস কি আমাকে সরিয়ে দিয়ে আমার জামাইয়ের সাথে ঘেসে বসবে? রাবি, বললি না তুই আপুকে? বললাম তো বউ। মজা রাখ। আপু, ভাইয়ার বিয়ে হয়েছে গতকাল, ভাবি আর দুলা ভাইয়ের বোন। ও আচ্ছা, তুই আবার বিআইনদের সাথে মজা করতে পারিস। হুম। রাব্বি রাইসার কথা বলতে বলতে চলে গেল। রাইসার বাসার সামনে নামিয়ে দিলে রাইসা বলল, ভাবি ভেতরে চলেন। ভাবি মানে? আমার বন্ধু আপনার উপরে ক্রাশ খেয়েছে। আপনি ভাবি হবেন কারণ ওই কাউকে বউ বলার মতো মানুষটা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আসেন ভেতরে। রাব্বি, হবু ভাবিকে নিয়ে আয়। ও পরে যাব। আপু, আমাকে একজনের সাথে দেখা করতে হবে তো, হাতে সময় নেই, অন্য এক সময় যাব। আপনি আমাদের বাসায় যাইয়েন। নদী রাইসার থেকে বিদায় নিয়ে চলে গেল। কফি শপের সামনে নামিয়ে দিল। নদী বলে ওঠে, আপনি এখানে থাকবেন নাকি ভিতরে যাবেন? আপনি যান, আমি বাইরে আছি।
নদী ভিতরে চলে গেল। রাব্বি বাইক সাইডে থামিয়ে নদীর জন্য অপেক্ষা করতে লাগলো। 2 ঘন্টা পর নদী কয়েকটা ছেলে মেয়ের সাথে হাসি মুখে বের হলো। সবার থেকে বিদায় দিয়ে নদী রাব্বির দিকে এগিয়ে আসতে লাগলো। নদী এসেছে, রাব্বিকে বলল। চলেন যাই। রাব্বি বাইক ঘোরালে নদী উঠে বসলো। রাব্বি বাইক চালাতে লাগলো। ফুচকা স্টল দেখে রাব্বি বাইক থামিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার দিল। নদী বাইক থেকে নেমে বলে, আমি কিন্তু খাবো না, এসব আমি খাই না। না খাইলেন, আমি খাই। কবে থেকে? ঝাল তো আপনার সহ্য হয় না। এখন হয়। রাব্বিকে ফুচকার প্লেট দিলে রাব্বি বাইকের ট্যাঙ্কির উপরে রেখে একটা মুখে দিয়ে খেতে লাগলো। নদী রাব্বির দিকে তাকিয়েও না দেখার ভান করতে লাগলো। নদী লোভ সামলাতে না পেরে রাব্বি থেকে প্লেটটা কেড়ে নিয়েই বলে, কিপটা কোথাকার, একবার না করেছি এর জন্য আরেকবার বলা যায় না নাকি? কেউ না খাইলে তো আর জোর করা যায় না। মাঝে মাঝে নিজের জিনিস জোর করে নিতে শিখতে হয়। নদীর কথা শুনে রাব্বি কিছুই বলল না। রাব্বি বাইক থেকে নেমে একটা চেয়ার নিয়ে এসেছে, নদীকে দিল। নদী বসে মজা করে খেতে লাগলো। রাব্বি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। রাব্বি আরেক প্লেট চটপটি অর্ডার দিয়ে দিল। নদী খাওয়া শেষ হলে রাব্বি চটপটি এগিয়ে দিল। নদী হাসি মুখে চটপটি নিয়ে খেতে লাগলো আর রাব্বির দিকে তাকিয়ে বলে, এইটা তো একটু খাও, খাবে? হুম। হা করো। রাব্বি হাঁ করলে নদী খাওয়া দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। রাব্বি মনে মনে ভাবতে লাগলো, তুমি যত চুপচাপ গম্ভীর ভাব দেখাও না কেন, তুমি সে আগের মতো আছো নদী। সে আগের মতোই বাচ্চাদের মতো করে খাচ্ছ। নদী খাওয়া শেষ হলে রাব্বি পেমেন্ট দিয়ে দিল। নদী গাড়িতে উঠে বসে বলে, চলো। হঠাৎ করে নদীর খেয়াল আসলো ও আপনি থেকে তুমি বলে ডাকছে। নদী নিজের উপর রাগ হতে লাগলো। রাব্বি বাইক নিয়ে সোজা একটা দোকানের সামনে গিয়ে চকলেট কিনলো। কিনে নদীকে দিলে নদী বলে, না, আর কিছু খাবো না, আপনি খান। খেয়ে নাও। আমার উপর রাগ করে নিজের অভ্যাস কেন ছেড়ে দিবে বলো? বিমানের জন্য কখনো নিজের খুশি আনন্দটা নষ্ট করতে হয় না। রাব্বির কথা শুনে নদী কিছু না বলে চকলেট নিয়ে নিল। রাব্বি চিপস, চকলেট, আইসক্রিম কিনে দিয়ে বাইক নিয়ে যেতে লাগলো। নদী আনন্দ করে খেতে লাগলো। নদী আইসক্রিম খাচ্ছে আর রাব্বির শটের সাথে মুখ মুছতে লাগলো আর খেতে লাগলো। রাব্বির পুরনো দিনের কথা মনে করতে চোখের কোণায় পানি চলে আসলো। রাব্বি চোখ মুছে বাইক চালাতে লাগলো। নদী খাওয়া শেষ হলে রাব্বির শটের দিকে তাকাতেই চমকে গেল। নদী ওড়না দিয়ে মুছে দিতে যাবে, সাথে সাথে রাব্বি বলে, থাক, আমি ধুয়ে নিব, ওড়না নষ্ট করা লাগবে না। সরি, বুঝতে পারি না। তোমাকে বুঝতে কে বলছে? এটা কি নতুন করছে নাকি? সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তাই নিজেকেও পাল্টানো দরকার। নদীর কথা শুনে রাব্বি কিছু বলল না। নদীকে নিয়ে সোজা বাসার দিকে চলে গেল। মাঝ রাস্তায় বাইক থামালে নদী সামলাতে না পেরে রাব্বির সাথে ধাক্কা খেল। নদী রেগেই বলে ওঠে, কি শুরু করেছেন? 2 বার সেম কাজ করার মানে কি? হ্যাঁ, আপনাকে তো ধরে আছি তাই না? তারপর কি ফিলিংস দেওয়ার জন্য নোংরামি শুরু করেছেন নাকি? রাব্বি নদীর কথায় কিছু না বলে বাইক থেকে নেমে সামনে থেকে বিড়ালটা কোলে নিল। রাব্বি আশেপাশে তাকাতে লাগলো। নদী রাব্বিকে বলল, বিড়ালটা আবার কার? পিছু, তুমি এখানে কি করো? রাব্বির কথা শুনে বিড়ালটা মিউ মিউ করতে লাগলো। নদী অবাক হয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো। রাব্বি নদীকে বলল, আপনার ফোনটা একটু দেবেন? কেন? দেন, একটু দরকার। নদী ফোন ব্যাগ থেকে বের করে দিল। রাব্বি পাসওয়ার্ড জানতে চাইলে বলে, আগেরটায়? রাব্বি লক খুলে কল পাঠানে গিয়ে নাম্বার তুলে কল দিতে লাগলো। কল রিসিভ করলে রাব্বি বলল, পিছু, আমার কাছে নিয়ে যা। তোর কাছে কেমনে ভাই? আর তুই কোথায়? বাসা থেকে বের হয়ে গাছের কাছে আয়। রাব্বি কল কেটে দিয়ে বাইকের ওপরে পুষিকে নিয়ে খেলা করতে লাগলো। রাকিব আসলে রাব্বিকে দেখে বলে, মাই বেবি, চাচ্চুর সাথে দেখা করতে এসেছো নাকি? রাকিবের কথা শুনে পিসু রাকিবের কোলে গেল। নদী ভ্রু কুচকে তাকালো। রাব্বি বলে, আর একটু হলে কারের নিচে পড়তো। ওকে বের হতে সাহায্য কে করছে? কারের নিচে দেওয়া উচিত। কি বলিস? হ্যাঁ। ওয়েট, তুই কোথায় গিয়েছিলি? আর তোর পেছনে উনিকে? বউ। ভালো বউ, কেমন আছেন? জি হাজবেন্ড, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাহ দোস্ত, বউ তো অনেক সুন্দর। দিয়ে যা আম্মুকে দেখাই। যা ভাগ শালা। শোন, ওইখানে গেছিলি? না, তুই তো আসলি না, তাই ওদের না করেই দিয়েছি। তুই কোথায় গিয়েছিলি? আর তোর ফোন বন্ধ কেন? আবার ভাঙচোস নাকি? হ্যাঁ। ওয়েট, আমার বোনের সাথে তোর বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করি। আমার বোনের হাতে
মার খাইলে সোজা হয়ে যাবি। ফালতু কথা বলিস না। তুলিকে বিয়ে করবি না নাকি? ফ্যামিলি ঠিক করছে, তাই বলে কি আমি বিয়ে করবো নাকি? যাই হোক, এখন বাসায় গিয়ে ঘুম দিব, সন্ধ্যা বের হব। বউকে নিয়ে বাসায় চল। না, অন্য একদিন আসবো। আপ্পুটাই কে রে? আগে তো দেখি নাই। দুলো ভাই, ভাবির বোন। বিয়েটা হয়ে গেছে, ভাইয়া তো চালাকি করলো। ভাইয়াকে গিয়ে ধরগা। ভাইয়ার মতো কাজ করতে হবে। গার্লফ্রেন্ড ঠিক করে আব্বু আম্মুকে নিয়ে ঘটকের মাধ্যমে বিয়ে করে নিয়ে আসবো। ভাই, এত সহজ না। ওনার আব্বু আম্মুর চাচাতো ভাই, আমরা জানতাম না। আচ্ছা ছাড়, বাসায় যাব, পেট ব্যথা করছে। বিআইকে নিয়ে ভেতরে চল। এভাবে বাসার বাইরে থেকে চলে যাবে? সমস্যা নেই ভাইয়া, অন্যদিন আসবো। ভালো থাকবেন। রাব্বির বিদায় নিয়ে বাইক নিয়ে চলে গেল। নদী বলে ওঠে, আমাকে সবার সামনে বউ বলার মানে কি? আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আমাকে ভালোবাসেন? সেইটাই প্রমাণ করতে চাচ্ছেন নাকি? আমি কোনো কিছু প্রমাণ করি না। ওর আমার ফ্রেন্ড। আমি আপনাকে বউ বলেও কেউ বিশ্বাস করবে না, গার্লফ্রেন্ড হিসেবে ধরে নেবে। আর যাই সত্যি আমি তাই বলছি, ওইগুলো ওরা বিশ্বাস করে না। আমার কি দোষ? আর একদিন না একদিন তো সত্যিটা সামনে আসবে। অন্য কিছু বলে তখন ওরা বলবে আমি ওদের মিথ্যে বলেছিলাম, আমাকে ভুল বুঝবে। ঢং। রাব্বি কিছু না বলে বাইক নিয়ে সোজা বাসায় চলে গেল। বাইক থামালে নদী নেমে হাঁটতে লাগলো। নদী বাইক থামিয়ে চাবি নিয়ে নদীর পেছনে পেছন যেতে লাগলো। ভেতরে গেলে নদী সবার সাথে কথা বলতে লাগলো। রাব্বি সিঁড়ি ভেঙে উপরে যেতে নিলে সাথীর চোখ গেল রাব্বির শটের দিকে। সাথী বলে উঠল, এক বিহাইকে শুধু খাওয়ালে, আমাকে তো কিছু খাওয়ালে না। সাথীর কথা শুনে রাব্বি পেছনের দিকে ঘুরে তাকিয়ে বলে, বাবু হয়ে যাক, তারপর খাওয়াবো। এখন কোনটা খাওয়া যাবে যাবে না তা তো আর আমি জানি না। আর গাড়ি জার্নি করা আপনার ঠিক না। রাব্বির কথা শুনে সাথী বলে, বাবা, তুমি তো দেখি অনেক কেয়ারিং। তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। তোমার যে বউ হবে সে অনেক ভাগ্যবতী হবে। আল্লাহ ভালো জানে ভাগ্যবতী হবে নাকি অভাগ্যবতী হবে। থাকেন, রুমে যাই। রাব্বি চলে গেল। সাথী বলে ওঠে, তুই কি কাউকে ছাড়স না নাকি? বেচারা মনে হয় জানে না তুই তার শার্টের কি হাল করস। ভালো করছি, পরিষ্কার করুক গা। বেআই হয়, একটু বেআইনের জন্য এইটুকু করতে পারবেন না নাকি? নদী কথাগুলো বলে চলে গেল। সাথী হাসতে লাগলো। রূপা বলে ওঠে, এই নদী কোনো দিন ঠিক হবে না। আচ্ছা তোমরা থাকো, আমি রাব্বির শার্টটা ধুয়ে আসি, কেমন? আরে ভাবি, এইসব করা লাগবে না, ওই নিজেই করে নেবে। ওটাই ওই নিজেই পরিষ্কার করতে পছন্দ করে। রূপা আতিয়ার কথায় আর কিছুই বলল না। আয়ান রুমে গিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে তোয়ালা পরে ওয়াশরুম থেকে বের হলো। আলমারি থেকে শর্ট প্যান্ট বের করে পরে নিল। ওয়াশরুম থেকে ধোয়া শর্ট প্যান্ট নিয়ে বের হয়ে সোজা ছাদে যেতে লাগলো। ছাদে গেলে রাব্বির মাথা গরম হয়ে গেল। রাব্বি নদীকে বলল, নদী, কি হয়েছে? কিচ্ছু হয়নি। ওই ছেলে পিক ডিলিট করবে কিনা বলো। রাব্বি কথাটা শুনে আর কিছু না শুনেই রাব্বি শর্ট প্যান্ট নদীর হাতে দিয়ে নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে এই ছাদ থেকে ওই ছাদে লাফ দিলে নদী জোরে চিৎকার দিয়ে উঠল। নদীর চিৎকার শুনে সবাই দৌড়ে ছাদে চলে আসলো। দৌড়ে এসেছে দেখে রাব্বি ওই ছাদের উপরে গিয়ে ভাড়াটিয়ার ছেলেটাকে ধরে মারছে। রাব্বি মারতে মারতে বলতে লাগলো, কিসের ছবি রাখছিস? ফোন লক খোল, নাহলে মেরে হাতটি ভেঙে ফেলবো। রাব্বির কথা শুনে ছেলেটা বলে, ভাইয়া ওনার জন্য আমাকে কেন মারছেন? আমি কোনো ছবি তুলি নাই। মিথ্যা কথা, ও আমার পিছন থেকে ছবি তুলেছে আর খারাপ নজরে তাকিয়েছিল। কি তোর এত বড় সাহস? ওর দিকে খারাপ নজরে তাকাস? তোকে তো আমি মেরে ফেলবো। ছেলেটার মুখে সজোরে খুশি মারতে লাগলো। ছেলেটা কান্না করতে করতে বলে, ডিলিট করতেছি। তোকে তো অনেক ভালো ছেলে ভেবেছিলাম। তুই তাহলে কি আগে আমার ছবিও তুলতি? ফোন লক খোল তাড়াতাড়ি। রাব্বি ছেলেটার কলার ধরে উপরের দিকে তুলে ধরলো। রাব্বি রেগে বলে, লক খোল, নাহলে এখন থেকে ফেলে দেব। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ছেলেটা ভয়ে ফোনের লক খুলে দিল। রাব্বি ফোন চেক করে চমকে গেল। রাব্বি রেগে ছেলেটার গলা চেপে ধরে বলে, এত মেয়ের বাজে ছবি তোর কাছে মানে? ছেলেটা রাব্বিকে ধাক্কা মেরে দৌড়ে পালাতে লাগলো। রাব্বি বলে, নদী চিৎকার দিলে রাব্বি নিজেকে সামলে নিয়ে দৌড়ে ছেলেটার পেছন পেছন যেতে লাগলো। নদী রাব্বিকে বলতে লাগলো, রাব্বি পড়ে যাবে। কি শুরু করেছো রাব্বি?
নদীর কোনো কথা রাব্বি শুনল না। সবাই মিলে দৌড়ে নিচে যেতে লাগলো। পাশের বাসায় চলে গেলে দেখে রাব্বি ছেলেটাকে মেরে ফ্লোরে ফেলে রেখেছে। ছেলেটার আম্মু কান্না করতে করতে বলছে, রাব্বি আমার ছেলেকে ছেড়ে দাও, ওই সব কিছু ডিলিট করে দিবে, আর কখনো এইসব করবে না। ছেলেটার আব্বু রেগে বলে, একদম না, এত বাজে একটা ছেলে তৈরি হয়েছে, ওর কি বোন নাই? ও কোন হিসাবে এই বাজে কাজ করতে পারলো? ছেলেটার আব্বু, আমি আর কখনোই এমন করব না, আমাকে ক্ষমা করে দিতে বলো। ওঠ। রাব্বি ছেলেটার কলার ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। রাব্বি ওকে সামনে বসিয়ে ওর ল্যাপটপ সব কিছু ডিলিট করতে লাগলো। এক এক করে ওর আইপ্যাড সকল ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়ে ফোন ওর দিকে ছুঁড়ে মেরে বলল, তোর উপরে আমার নজর থাকবে। নেক্সট টাইম যদি দেখি তাহলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। ভেবে নিস না ফাফা হুমকি দিচ্ছে। আমাদের গ্রুপের ব্যাপার এখন নিশ্চয়ই জানিস। রাব্বি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর ফোন দিয়ে চলে গেল। রাব্বি নিচে চলে গেল। ওর বাসায় চলে গেলে নদী রাব্বির গালে সজোরে থাপ্পড় মারে, কলার চেপে ধরে বলে, নিজেকে সুপারম্যান ভাবছো? আর একটু হলে পড়ে যাইতি, আবার ওর সাথে মারামারি করলে যে। ওই যেভাবে তোকে ধাক্কা মারছে আর একটুর জন্য বেঁচে গেছোস। পড়ে গেলে ভালো হতো, আর যদি মারা যেতাম তাহলে ওকে ধন্যবাদ দিতাম। রাব্বির কথাগুলো বলে হাসতে লাগলো। রাব্বির হাসি আর কথা শুনে নদী রেগে মুখে সজোরে ঘুষি মারলে সবাই চমকে গেল। রূপা বলে ওঠে, এই নদী, এটা কি করলি? এমনিতে দেখতে পারছিস ওর মুখে নখের আঁচড় বসে গেছে, তারপর আবার ঘুষি মারলি? ভুলে যাস না, এটা তোর শ্বশুর বাড়ি। নদী রেগে রাব্বির দিকে তাকিয়ে বলে, চুপ করো তো আপু, কিসের তোমার শ্বশুরবাড়ি? এটা আমারও শ্বশুরবাড়ি। আর আমার হাজবেন্ডকে আমি মারবো নাকি কি করব সেটা একান্তই আমার ব্যাপার। আর তুই এভাবে চুপ করে হাসছিস কেন? হ্যাঁ, হাসাহাসি বাদ দিয়ে চুপ করে আসছিস কেন? হাসে। নদীর কথা শুনে সবাই চমকে গেল। সবাই চোখ বড় বড় করে ফেলল। আয়নের আব্বু আম্মু কয়েক পা পিছিয়ে গেল। রাব্বি নিচের দিকে তাকিয়ে বলে, আই এম সরি। সরি তোর কাছে রাখ, তুই কোনোদিনও কারো কথা ভাবস না, তুই শুধু নিজের মন মতো চলস। ভেবেছিলাম তুই ভালো হবি, না তুই কোনোদিনও ভালো হবি না। যা, তোর যা ইচ্ছা মন চায় তুই তাই কর, যা। নদী কথাগুলো বলে কাঁদতে লাগলো। রাব্বিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে রাব্বি নদীর হাত ধরে ফেলে। নদী রেগে বলে, হাত ছাড়, তুই মর গিয়ে যা। মরলে তো তুই অনেক খুশি হবি, যা যা। আমি তোকে ছাড়া ভালোই থাকি, তোকে ছাড়াও থাকতে শিখে গেছি, বুঝতে পারছোস? হাত ছাড়। নদী এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। রাব্বি গালে আতিয়ার সজোরে থাপ্পড় মেরে বলে, নদী, এইটাই কি বলো ওর শ্বশুর বাড়ি? এটাই মানে কি? আর তুই ওর স্বামী কিভাবে হোস? তুই আমাদের না বলে বিয়ে করছোস? তাহলে তুমি কি নদীকে পালিয়ে বিয়ে করে ওকে ছেড়ে চলে আসো? তুমি সেই ছেলে তাহলে? হ্যাঁ, আমি সেই ছেলে। মানে কি? নদীকে পালিয়ে নিয়ে বিয়ে করেছিল মানে? কিছু না আপু। কি লুকাচ্ছিস আমার থেকে? সত্যিটা বল, কাহিনী কি? নদী কেন বলল রাব্বি ওর স্বামী, এটা ওর শ্বশুর বাড়ি? আমি বলছি ভাবি, রাহাত আমার বেস্ট ছিল। রাত সেদিন যা বলেছে সবাই শুনছেন। রাহাত আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমার কিছু হলেই রাহাত পাগল হয়ে যেত। যে আমার কিছু করতো তাকে রাহাত ছাড়তো না, তেমন রাহাতের ক্ষতি কেউ করলে আমিও তাকে ছাড়তাম না। তো রাহাত একটা সারপ্রাইজ দিবে, আমি আজও জোর করে নেই। ভেবেছিলাম একবার ভাবিকে দেখা যাবে, কিন্তু একদিন হঠাৎ করে এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে রাহাত আত্মহত্যা করতে যাচ্ছে। আমি বের হয়ে রাহাতের পেছন পেছন গেলে রাহাত ব্রিজ থেকে লাফ দেয়। আমি ওর সাথে লাফ দিয়ে ওকে পানি থেকে তুলে বাঁচিয়ে নিই। তখন ওকে সবাই মিলে জিজ্ঞেস করি আত্মহত্যার কারণ। পর ওই বলে নদী ওকে ধোকা দিয়েছে। নদী অনেক অহংকারী, দেমাকি, ও অনেক ছেলে জীবন নিয়ে খেলা করে। কি রাহাত এসব বলছে? হ্যাঁ, ওর সব কথা আমি বিশ্বাস করি। রেগের প্রতিশোধ নেওয়ার জন্য নদীর পেছনে লাগি। ওর সাথে 1 বছর রিলেশন করার পর আমি ওকে বিয়ের জন্য চাপ দিই। ওই বাসায় চলে গেলে নাকি ওর কাজিনের সাথে বিয়ের চাপ দেয়। তখন আমি ওকে পালিয়ে আসতে বলি। ওই পালিয়ে আসে, তারপর আমি ওকে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করি। সে ব্রিজের সামনে ওকে একা রেখে চলে যায়। রাব্বির কথা শুনে রাব্বির আব্বু আম্মু রেগে রাব্বির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেই বলে, ছি ছি, তুই আমার ছেলে? ছি, আমি সবার বিরুদ্ধে গিয়ে তোকে সব সময় সাপোর্ট করছি, আর তুই এত নোংরা, কোনো কিছু বিবেচনা না করে তুই একটা মেয়ের মন নিয়ে খেলা করলি? তোর কি লজ্জা করে না? আতিয়াও থাপ্পড় মেরে বলে,
তুই ওর সাথে এত কিছু করছস, তারপর এই তোর কথা ভেবে গেছে, কাউকে কিছু বলেই নাই, এখনো তোর ভালোই চায়। আর তুই কি না তাকে এত বাজেভাবে ঠকালি? রাব্বি সবার কথা শুনে মাথা নিচের দিকে করে তাকিয়ে থাকলো। নদী লাগেজ নিয়ে নিচে আসলে নদী বলে ওঠে, আঙ্কেল আন্টি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি তখন রাগে এমনটা বলেছি। রাব্বিকে আমি চিনি না, আর রাব্বিও আমাকে চেনে না। আমার জন্য ওই ছেলের সাথে লড়াই করলো, তাই আর কি। রূপা নদীর কথা শুনে থাপ্পড় মেরে বলে, অনেক বড় হয়ে গেছস। এত কষ্ট মনের ভিতরে রেখে তুই কিভাবে সবার সাথে হেসে কথা বলিস? এত কিছুর পরও তুই কিভাবে রাব্বিকে নিয়ে ভাবিস? তুই কি মানুষ নাকি অন্য কিছু? ওই রাহাত রাব্বি তোর সাথে এত কিছু করেছে, আর তুই চুপচাপ ওদের সহ্য করে যাচ্ছিস? আপু কি বলে এসব? ওরা আমার সাথে আবার কি করবে? চুপ, একদম চুপ। আর মিথ্যা বলবি না। রাব্বি সব বলে দিয়েছে। নদী রেগে বলে, তোমাকে পাকনামি কে করতে বলেছে? সবার সামনে ছোট হয়ে কি প্রমাণ করতে চাইলে? হ্যাঁ, তুমি সব সময় এত পাকনামি কেন করো? তুমি প্রতিনিয়ত পাকনামি করে ঝামেলা বেঁধে দাও। এখন যে পাকনামি করলে সবার সামনে তুমি ছোট হলে, রাহাত যে ভুল করেছে ওই আমার কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, আমার বোনকে ওই অনেক ভালোবাসে। আমার বোনকে নিয়ে ওই সুখে থাকবে, সেইটাই কি তোমার সহ্য হলো না? এটা কেন করলে? এখন রাহাতের সাথে সাথে ঝামেলা হবে। রাব্বি, যদি ওদের মাঝে ছাড়াছাড়ি হয় আমি নিজেকে শেষ করে দিব। তুমি আমার মৃত্যু চাচ্ছ, তাই না? এই, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, আমার যদি তোমাকে সবার সামনে খারাপ বানানোর দরকার ছিল, তাহলে আমি আগেই তোমাকে খারাপ বানিয়ে দিতে পারতাম। নদী কথাগুলো বলে রাব্বিকে ধাক্কা মারলে রাব্বি নদীর হাত ধরে টান দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি এত ভালো কেন? আমি ছোট হইলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি অন্যায় করেছি, আমি সেটা কেন স্বীকার করব না? তুমি ভুল করছো, সেইটাই আমি বুঝে নেব। তুমি সবার সামনে কেন প্রকাশ করলে? কেন সবার সামনে নিজেকে ছোট করলে? আমি চাই না আমার স্বামী কারোর সামনে ছোট হোক। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার স্বামী কারোর সামনে ছোট হোক, সবার সামনে মাথা উঁচু করে চলুক। নদীর কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাব্বি নদীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও না। সবসময় তো আমি ছোট বলে আমাকে ক্ষমা করে দিতে। আর একবার ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার অবাধ্য হব না, তোমাকে কষ্ট দেব না। আমাকে প্লিজ আর একবার সুযোগ দাও। ছাড়ো আমাকে, তুমি কখনোই শুধরাবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাব্বিকে সরিয়ে দিয়ে নদী চলে যেতে নিল। রাব্বি থামাতে গেলে রাব্বির আম্মু রাব্বির হাত ধরে ফেলে। রাব্বি বলে ওঠে, আম্মু, আমার হাত ছাড়ো, নদী চলে যাচ্ছে। আম্মু, আমি নদীকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আম্মু, আমার হাত ছাড়ো। নদীকে যেতে দে। আম্মু, আমি সব ভুল করছি, যার শাস্তি দেওয়াটা আমাকে দিও। এখন আমাকে ছাড়ো, নদীকে বোঝাতে হবে। এই, শান্ত হ বলছি। নদী যাক, নদীকে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব। শান্ত হয়ে আমাদের কথা শোনো। কি কথা? শোন, এখন যেতে দে, কয়েকদিন যাক, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোদের বিয়ের কথা কাউকে বলার দরকার নাই। এইসব জানাজানি হলে দুই ফ্যামিলিতে মান সম্মান যাবে। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ইনশাল্লাহ রাত্রি না করতে পারবে না। রাত্রে কে? তোর শাশুড়ি। ও, আম্মু ঠিক বলছেন। এসব জানাজানি হলে আব্বু রেগে যাবে। নদীকে রাব্বির সাথে কখনোই বিয়ে দিতে রাজি হবে না। রেগে নদীকে সরিয়ে দিতে পারে। রাব্বি, তুমি যাও রুমে, আমরা দেখছি কি করা যায়। রাব্বি চলে যেতে নেবে তখন কারো কণ্ঠ শুনে সবাই পেছনে তাকায়। রাহাত মিষ্টি নিয়ে কাজের লোকের হাতে দিয়ে হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। রাহাত সাথীর কাছে এগিয়ে গেলে সাথী থাপ্পড় মেরে দিল। রাহাত গালে হাত দিয়ে সাথীর দিকে তাকাতেই সাথী চিল দিয়ে বলে ওঠে, তুই যত ভালো রূপ দেখাস, আসলে তুই ততটা ভালো না। তুই আমার বোনের উপর প্রতিশোধ নিয়েছোস। আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়ে দিন শেষে আমাকে বিয়ে করলি। আর তুই বলস আমাকে অনেক ভালোবাসোস। তুই কখনোই কাউকে ভালোবাসতে পারোস না। যে নিজের কলিজার টুকরা বন্ধুকে ধোঁকা দিতে পারে, সে আমাকে ভালোবাসে, এটা কখনো বিশ্বাসযোগ্য না। সাথী, চুপ, একদম আমার নাম তোর মুখে নিবি না। রাহাত কিছু বলবে তার আগেই রূপার ফোন কল আসলো। রূপা কল ধরতে হাত পা কাঁপতে লাগলো। রূপাকে আতিয়া ধরে বলে, ভাবে কি হয়েছে? নদী, ভাবি, নদী কি? নদী অ্যাক্সিডেন্ট করছে।
বড় গাছটার ওখানে? রূপা কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাব্বি 1 মিনিট দেরি না করে রাহাতের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বের হয়ে গেল। রাহাতও রাব্বির সাথে বাইক চালাতে লাগলো। অ্যাক্সিডেন্ট ওইখানে গিয়ে নদীকে খুঁজতে গিয়ে শুনে নদীকে নিয়ে সবাই হসপিটালে চলে গেছে। রাব্বি 1 মুহূর্ত দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। হসপিটালে গেলে রাব্বি বাইক থেকে নেমে রাহাতের কাছে চাবি দিয়ে দৌড়ে ভিতরে যেতে লাগলো। ভিতরে গেলে নদীকে খুঁজতে লাগলো পাগলের মতো। নদীকে রাকিব রাইসা ধরে নিয়ে আসতে দেখে। রাব্বি দৌড়ে গিয়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নদী, তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? রাব্বি নদীর সারা মুখে চুমু দিতে লাগলো। রাকিব রাইসা অবাক হয়ে তাকিয়ে আছে। রাইসা রাব্বিকে সরিয়ে দিয়ে বলে, এই কচু ছাড়, উনি ব্যথা পাচ্ছে। বলদ কোথাকার, ওর হাত পা পুড়ে গেছে, উড়ে গেছে, ব্যান্ডেজ করা হয়েছে, ছাড়। রাইসা ছাড়িয়ে দিলে রাব্বি নদীকে পাজা কোলে তুলে নিল। নদী বলে ওঠে, আমি এখানে, তুমি কিভাবে জানলে? রাকিব রাইসা তোমরা বলেছো নাকি? কই না তো। রাইসার কথা শুনে পেছন থেকে একজন বলে, এই যে আপনার ফোন, আমি আপনার বোনকে কল দিয়েছিলাম। রাকিব, ফোনটা আমার পকেটে তুলে দে। রাকিব ফোনটা পকেটে তুলে দিল। রাব্বি নদীকে নিয়ে বের হতে লাগলো। রাইসা আর রাকিব পেছন পেছন যেতে লাগলো। রাহাত সামনে দিয়েই রাব্বির হসপিটাল থেকে বের হলো। রূপার সাথী আতিয়া রাব্বির আম্মু আব্বু চলে আসলে রূপা গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে নদীর কাছে, এসে বলে, নদী ঠিক আছিস? নদী কিছু বলার আগেই সাথী চিৎকার দিয়ে উঠল। সবাই সাথীর দিকে তাকাতেই রূপা রাহাত দৌড়ে গিয়ে ধরলো। সাথী পেট ধরে কান্না করতে লাগলো। নদী বলে উঠে, সাথীর ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, তাড়াতাড়ি ওকে হসপিটালের ভিতরে নিয়ে চলো। রাব্বি নামিয়ে দাও, সাথীকে ধরো। রাব্বি নদীকে থামিয়ে দিয়ে রাকিব রাহাত রাব্বি 3 জন মিলে সাথীকে নিয়ে হসপিটালের ভিতর চলে গেল। রাকিব ডাক্তার ডাক দিলেই সাথীকে নিয়ে নার্স নিয়ে চলে গেল। রাহাত সাথীর কান্না দেখে নিজেও কান্না করতে লাগলো। রাইসা বলে ওঠে, ভাইয়া কান্না করেন না, আপু কিছুর হবে না। উনি বাবু 2 জন সুস্থ হয়ে আসবেন, দেখেন। রাব্বি সাথীর কিছু হবে না তো? রাব্বি, আমার অনেক ভয় লাগছে। রাহাত রাব্বিকে জড়িয়ে ধরলে রাব্বি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাব্বি কিছু বলল না। রাহাত কান্নায় ভেঙে পড়লে রাব্বি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাহাতকে বলতে লাগলো, আল্লাহর কাছে দোয়া কর, কান্না করলে কি সব সমাধান হবে নাকি? আর আল্লাহর কাছে দোয়া করি 2 জন যেন সুস্থ থাকে। কান্না করিস না তো। রাব্বি রাহাতকে সামনে বেঞ্চিতে বসিয়ে দিয়ে চোখ মুছে দিতে লাগলো। রাহাত রাব্বিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাব্বি আব্বু আম্মু রূপা নদী আতিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। বাচ্চার কান্নার শব্দ আসলে রাহাত রাব্বি খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল। নার্স বাচ্চা নিয়ে বের হলে রাহাত দৌড়ে ভিতরে চলে গেল। রাব্বি রাহাতের সাথে যেতে নিলে রাকিব হাত ধরে বলে, শালা ভেতরে কেন যাস? ও থুকো, আমার বউ তো ওইখানে। রাব্বির কথা শুনে সবাই হেসে দিল। সাথীর বাচ্চা সবাই কোলে নিতে লাগলো। সবাই ভিতরে গেলে রাহাত বলে, রাব্বি, তুই আগে কোলে নে, তারপর আমি নিব। তুইও তো বাপ, তো তুইও নে। বাচ্চার সাথে বউ দিয়ে দে। শালা তুই এত লুচ্ছা কেন? আমার বউকেও চাস, আবার ওনার বউর বাচ্চার 2টাকেই নিতে চাস? রাকিবের কথা শুনে সবাই হেসে দিল। নদীর আব্বু আম্মু রাহাতের আব্বু আম্মু চলে আসলে সবাই মিলে সাথীর বাচ্চাকে কোলে নিল। রাহাত বলে ওঠে, আম্মু রাব্বির কাছে দাও। রাহাতের আম্মু রাহাতকে দেখে অবাক হয়ে গেল। রাব্বিকে বাচ্চাটা এগিয়ে দিলে রাব্বি বাবুটাকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রাব্বি দেখে বলে, মাশাআল্লাহ, পুরো ত্রিধাপুর মতো হয়েছে। রাব্বির বাচ্চা ঝামেলা বাঁধিয়ে দিস না। ও থুকো, সাথিয়াপুর মতো হয়েছে। ত্রিধাকে কেউ না, মজা করছে। নে ভাই, এখন কোলে নে। রাহাতকে কোলে দিলে রাহাত খুশিতে কান্না করে দিল। রাহাতের আম্মু রাব্বিকে জড়িয়ে ধরে বলে, রাব্বি কেমন আছিস বাবা? তোর কি আমার কথা একটুও মনে পড়ে না নাকি? কোনো খোঁজ খবর কিছু নাই। রাব্বি রাহাতের আম্মুকে ছেড়ে বলে, মনে তো পড়ছে, আপনার নাম্বার থেকে কেউ ব্লক মেরে রেখেছিল। চালাকি করলে আমি আর কিভাবে কি করব? রাহাতের আম্মু অবাক হয়ে গেলে রাহাত মাথা নিচের দিকে করলো। রাব্বি হাসি মুখে বলে, যাই হোক আন্টি, আপনার তো বোন চলে আসলো, ট্রিট দেন। রাব্বির কথা শুনে রাহাতের আম্মু রাব্বির কানে ধরে বলে, দুষ্টু ছেলে, আমাকে 2 জন ট্রিট দাও, তোমরা বাবা হয়ে গেছো। রাব্বি বলে, ও থুকো, সব একটা করে সম্পর্ক পাচ্ছ, সবাই আমাকে ট্রিট দাও। রাব্বির কথা শুনে সবাই হাসতে লাগলো। রাহাতের আম্মু মারতে যাবে, রাব্বি জড়িয়ে ধরে বলে, মার না দিয়ে টাকা দেন, টাকা দিলে কিছু খাওয়া যাবে। তুই সবাইকে দে। তুই চুপ থাক,
বেশি কথা বললে নাক ফাটাবো। রাব্বি বের হবি না? ও হ্যাঁ রাইসা, তুই তো এসছিস, আমাকে আগে কেন বলিস না রে? আমি কিভাবে বলবো? তোর ফোন আছে নাকি? ও থুক্কো। আচ্ছা সবাই থাকেন, আমি যাই। আম্মু, আমি একটু 3 দিনের জন্য বাইরে যাব। নদী, আই এম সরি, তুমি যদি চাও তাহলে তোমাকে নিয়ে যেতে পারি। আমার বয়ে গেছে, তোমার সাথে যেতে হবে। কই যাবি? বলা যাবে না আম্মু, থাকেন। 3 দিন পর এসছে, আপনার সাথে অনেক খেলা করব। রাব্বি রাহাতের মেয়েকে চুমু খেয়ে আদর করে রাকিব রাইসার সাথে বের হয়ে গেল। রাব্বি চলে গেলে রাহাতের আম্মু বলে, রাব্বি এখানে কি করছে? তুই ফোন দিয়েছিলি নাকি? আর তোর সাথে যোগাযোগ আছে, আমাকে তো একবারও বললি না। আর রাব্বি ওইসব কী বলো? আমার ফোন থেকে ব্লক কেউ মারছে মানে? আম্মু অনেক কথা এখন বলতে পারবো না। কেন পারবেন না বলেন? আপনি কত বড় প্রতারক। সাথে চুপ কর। সাথীর কথা শুনে রাহাতের আম্মু বলে, বৌমা কি বলো? প্রতারক মানে? আন্টি ওর কথা রাখেন। রাহাতের আম্মু ওয়েট কিছু একটা হয়েছে। রাব্বি তো একে অপরের পিষ্টু। রাব্বি তো অন্য কোনো ছেলে মেয়ের সাথে ঘোরার কথা না। এখানে রাহাতের বাবু হয়েছে, সেখানে রাব্বু রেখে চলে গেল। আম্মু রাব্বিকে আমি ধোকা দিয়েছি, তোমাকে আমি সব পরে বলবো। রাহাতের আম্মু জোর করলে রাহাত সব খুলে বলে। রাহাতের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, তোকে ছেলে হিসেবে ভাবতে আমার ঘৃণ্য লাগছে। রাব্বির জায়গায় আমি থাকলে তোকে খুন করে ফেলতাম, বিশ্বাসঘাতক একটা। রাব্বির সাথে এমন করতে তোর বিবেকে বাঁধলো না? এই জন্য তো বলি, তোর বিয়ে হলো, এত কিছু হয়ে গেল, অথচ রাব্বির কোনো খোঁজ খবর নাই। ইচ্ছে করছে থাপড়ায় গাল ফাটাই দিই। আম্মু আমি ভুল করছি, আমি মানছি। এখন 1000 বকা দিলে তো আমি আমার ভুল শুধরাতে পারবো না। রাহাতের আম্মু রেগে বাচ্চাকে কোলে নিয়ে বের করে দিল রুম থেকে। 3 দিন পর। ওকে, আমি বাসায় যাচ্ছি, তোরা বাসায় যা, বাকি কাজের ব্যাপারে পরে বলি। ওকে। রাব্বি গাড়িতে উঠে বাসায় চলে গেল। বাসার ভেতর গেলে দেখে সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছে। রাব্বিকে দেখে আতিয়া বলে, 3 দিন কই ছিলে রে? আর আজকে টাকা তুলে ফোন কিনতে যাবি? তোমরা কোথায় যাচ্ছ সবাই? শ্বশুর বাড়ি যাচ্ছি, তুই যাবি নাকি রে? আমিও যাব। যা, রেডি হয়ে আয়। রাব্বি দৌড়ে রুমে গেল, গিয়ে গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে গাড়িতে উঠে পড়ল। রাব্বি মার্কেটের সামনে নেমে বাবুর জন্য খেলনা জামা কাপড় কিনতে লাগলো। কেনা শেষ করে গাড়িতে উঠে পড়ল। রূপা বলে উঠল, যে তোমাকে এত বড় ধোকা দিল তার সন্তানের জন্য এত কিছু কিনলে? আপু, বাবুটার কি দোষ? বাবা প্রতারণা করছে, বাবুটা তার করে নাই। ওই নিষ্পাপ, ওর সাথে কোনো রাগ অভিমান থাকতে পারে না। ঠিক তোর কথা শুনে ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম আমার ভাইয়ের ভেতরে মনুষ্যত্ব বলে কিছু নাই। আমাকে তুমি সবসময় অত ভুল বুঝো কেন? আমার মতো একটা ভালো ভাই পাবে কই? রাব্বির কথা শুনে আতিয়া কানে ধরলে সবাই হাসতে লাগলো। সবাই মিলে মজা করতে করতে চলে গেল। নদীর বাসার ভিতরে গিয়ে গাড়ি থামালো। সবাই নেমে পড়লো। সবাই বাসার ভিতর চলে গেল। রাব্বি শপিং ব্যাগ খেলনা সব কিছু নিয়ে যেতে লাগলো। বাসার ভেতরে ঢুকতেই রাব্বির হাত থেকে খেলনা সব কিছু পড়ে গেল। রাব্বি দৌড়ে রাহাতের কাছে গিয়ে বলল, রাহাত, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? তোকে কে মারছে একবার বল। রাহাত, কি হলো বল, কে মারছে তোকে? রাব্বির কথা শুনে হঠাৎ করে ওপর থেকে সাথী নদীকে টানতে টানতে কয়েকটা ছেলে নিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, আমি মেরেছি, তুই কে রে? রাব্বি চোখ বন্ধ করে হাত মুঠো করে চোখ খোলো। রূপা বলতে লাগলো, তোরা এখানে? আমার বোনদের ছাড় শয়তানের দল। আব্বু আম্মু কোথায়? আপু, আব্বু আম্মুকে ওরা ওই রুমে বন্দি করে রাখছে। রাব্বি, ভাবুকে বাঁচাও তুমি। রাব্বি সিঁড়ির দিকে দৌড়ে গিয়ে দুইটার মুখে ঘুষি মেরে ফেলে দিল। উপরে দৌড়ে উঠে বাচ্চার কান্নার শব্দ শুনে দৌড়ে ডান দিকে তাকাতে দেখে বাচ্চাটাকে ফেলে দিতে যাবে। সাথে সাথে রাব্বি কলার ধরে টান দিয়ে ঘুরিয়ে বাচ্চাটা কোলে নিয়ে সজোরে ধাক্কা মারলে লোকটা নিচে পড়ে গেল। রাব্বি বাচ্চাটাকে কান্না বন্ধ করার জন্য সান্ত্বনা দিতে লাগলো। সিঁড়ির কাছে গেলে দেখে 5 জন সবার দিকে চাকু ধরে আছে। রাব্বি সিঁড়ির উপরে বসে বাচ্চাটাকে সামলাতে লাগলো আর বলতে লাগলো, নিজেদের ভালো চাস তো এখন থেকে চলে যা, আর তুই পাতি মাস্তান রুবেল না। রাব্বির কথা শুনে রুবেল নামে লোকটা অবাক হয়ে বলে, তুই কে? আমাকে চিনিস? রাব্বি ভয়েস চেঞ্জ করেই বলল, আমি তোদের বাপ। রাব্বির কণ্ঠ শুনে রুবেল নামের লোকটা ঢোক গিলতে লাগলো। রাব্বিকে বলতে লাগলো, আপনি সেই, আমাকে ক্ষমা করে দেন, আমি আসতে চাই নাই। ওই হারামজাদ আমাকে টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে। শালা কার সাথে লাগছস? আমি এর ভিতরে নাই। রুবেল চলে যেতে নিলেই রাব্বি বলে, আয়, সবার পা ধরে মাপ চেয়ে নে।
আর বাচ্চা সামলা, কান্না যদি না থামে তোর খবর আছে, না তুমি ঘরে বের করবো। রাব্বির কথা শুনে রুবেল সবার পা ধরে ধরে ক্ষমা চাইতে লাগলো। নদীর চাচা রেগে বলে, তুই এত নাম করা, এত নাম ডাক, আর সামান্য একটা ছেলের ভয়ে তুই সবার কাছে ক্ষমা চাচ্ছিস। রুবেল বাচ্চাটা কোলে নিয়ে বলে, চুপ কর বুড়া, যদি রেগে যায় না তার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওলে ওলে বাবুটা কান্না করে না, চাচুর কথা ভেবে কান্না বন্ধ করো না। রুবেল বাচ্চাটাকে সামলাতে লাগলো। রাব্বি বলে ওঠে, ও চাচা, কি সমস্যা? এদিকে আসেন তো। অন্যদের উপর অত্যাচার করার মানে কি? রাব্বির কথা শুনে নদীর চাচাতো ভাই সোজা রাব্বির কলার ধরে বলে, ওরা তোকে দেখে ভয় পেতে পারে। আমি আর কিছু বলার আগেই রাব্বি এক হাত দিয়ে মেরে ফ্লোরে ফেলে দিল। রাব্বি এক লাথি দিয়ে বলল, শালা, এমনিতে মেজাজ গরম হয়ে গেছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, তাও ভাল লাগে না। আর ওই কথা বলেন, কি সমস্যা? বাবার বয়সের জন্য এখনো এখানে আছে, কি সমস্যা সেটা বলেন। কেন আমার জানার মতো কাজ করতে গেছিলেন? চাচা রেগে বলে, আয় ছেলে, তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নাই, তুমি কেন আমাদের মাঝে লাগছো? রাব্বি রেগে সামনে আরেকটাকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে বলে, এই রুবেল, ওইটাকে মুখ খুলতে বল, মেজাজ কিন্তু গরম হচ্ছে। আমি যদি লাগি তাহলে কিন্তু কারো কথা শুনবো না। ওই বুইরা বেশি বোঝস, সত্যি করে বল কি হয়েছে? এমন মামলায় ফেলবে না, ফাঁসিতে ঝুলতে হবে। ওদের দিকে মায়া করে কোনো লাভ আছে? আমাকে ধোকা দিয়ে আমার ভাই সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। আমাদের জন্য কি রাখছে? কিছু না। আমরা না খেয়ে মরি, কেউ কখনোই দেখে না। আমার নাতি টাকার অভাবে মারা গেছে। আমাকে সেদিন যদি জমিটা বিক্রি করতে দিত তাহলে আজ আমার নাতি বেঁচে থাকতো। সেখানে আমি ওদের দিকে মায়া করে কোনো লাভ আছে? আঙ্কেল, এইসব কি? দেখো বাবা, তুমি আত্মীয় মানুষ, আমাদের ব্যাপারে কিছু জানো না। আমাদের উপকার করেছো, তার জন্য ধন্যবাদ। আঙ্কেল, কত ধরন চেঞ্জ হয়ে গেছে। ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি সত্যি বলছে। বাবা, ওকে ত্যায্য পুত্র করেছে, সেখানে আমার কি দোষ? বাবা সব আমাদের লিখে দিয়েছে। তাই নাকি? আপনার বাবা বেঁচে আছে না? উনি কোথায়? দাদু তার বাসায় থাকে, এখান থেকে 3 মিনিট লাগে। রাহাত, দাদুকে নিয়ে আয় তো। রাব্বি, এসব কি হচ্ছে? তুই কেন ওনাদের ব্যাপারে নাক গলাচ্ছিস? গলানোর কথা ছিল না, এখন গলাতে হবে তো। আর একটু হইলে ওই বাচ্চাটা মারা যেত। আমার স্ত্রীর দিকে অন্য পুরুষের স্পর্শ পড়ছে। আমরা না আসলে আরও খারাপ কিছু হয়ে যেত। আর আমার রাহাতের মাথা পর্যন্ত ফেটে রক্ত পড়ছে। এইখানে তো নাক গলাতেই হবে। ওই কিরে, যা। এই ওয়েট, দাঁড়া। রাহাত দাঁড়ালেই রাব্বি ওর শার্ট খুলে রাহাতের মাথায় বেঁধে দিল। রাহাত রাব্বিকে জড়িয়ে ধরে চলে গেল। রুবেল ওর লোকেদের রাব্বিকে বসার জন্য চেয়ার নিয়ে এসেছে এবং দিল সেটা। রুবেল বলে, বস বসেন আপনি। সত্যি বলছি বস, আমি এখানে আসতাম না। চুপ থাকো, তুমি তো দেখি বাচ্চা ভালো সামলাতে পারো। আমার যমজ বাবু হয়েছে বস, সারা রাত ওদের দেখাশোনা করতে করতে শিখে গেছি, ঘুমিয়ে গেছি। আমি কি শুয়ে দিয়ে আসবো? ওইখানে জামা কাপড় আর খেলনা আছে, ওইগুলো নিয়ে যাও। রুবেল সব নিয়ে চলে গেল। নদী দাদু আসলে রাব্বিকে দেখে অবাক হয়ে যায়। রাব্বি নিজেও অবাক হয়ে যায়। রাব্বি বলে ওঠে, দাদু, আপনি এখানে? নদীর দাদু বলে, আপনি এখানে বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসবো না, আপনি বসেন। দাদু, আপনার কি 2টা ছেলে? নদীর দাদু কথাগুলো শুনে বলে, হ্যাঁ, আমি ওদের ব্যাপারে ওখানে গিয়েছিলাম, কিন্তু তোমরা তো সিলেটে গিয়েছিলে, তোমাদের আমি পাই নাই। বুঝলাম। ওয়েট, আমি ওনার সাথে কথা বলছি। এর আঙ্কেল, দুঃখিত, আপনাকে না বুঝে আমি বেয়াদবি করছি। আঙ্কেল, আপনার সাথে আমার কথা আছে, একটু ওদিক চলেন তো। রাব্বি নদীর আব্বুকে নিয়ে সাইডে গেলে রাব্বি বলে, আঙ্কেল, ওনার ভাগ ওনাকে দিয়ে দেন। যদি রাজি না হন সব কিছু হারাবেন। আমি হুমকি দিচ্ছি না, এটা হবে আমার হাতে, কিছু থাকবে না। দাদু ওনার সন্তানকে সমান ভাগ দেওয়ার জন্য কাগজপত্র রেডি রেখেছেন। ঝামেলা করেন না, উনি আপনার নিজের ভাই। এরকম করে কি হবে বলেন? আপনি তো আগে মরলে সম্পত্তি কবরও তো নিয়ে যেতে পারবেন না। ওনার 3টা ছেলে, আপনার একটা, যা আছে ওইটাতে চলে যাবে। বিষয়টা ভাবেন, আপনার ভাইকে ত্যায্যপুত্র করলেও উনি ওনার ভাগ পাবেন। রাব্বি নদীর আব্বুকে বোঝাতে লাগলো। নদীর আব্বুকে অনেকক্ষণ বোঝানোর পর রাব্বি বলে, আপনি কোথায়, কে করছেন? সব কিছু কিন্তু আমি জানি। আপনাকে এখানে নিয়ে আসলাম, আমি চাই না আপনার সন্তানদের সামনে আপনি ছোট হন। দেখেন, যদি ভালোই ভালোই দেন তাহলে আপনার মাথা উঁচু থাকবে, আর যদি বেশি বুঝেন তাহলে আঙ্কেল সব তথ্য ফাঁস হয়ে যাবে। আর এমনও তো হতে পারে আপনি জেলে চলে গেলেন। ওয়েট, ভাববেন না আমি হুমকি দিচ্ছি, আমি শুধু বললাম বিষয়টা।
আমি গোয়েন্দা এজেন্ট। আমার সম্পর্কে আমার ফ্যামিলিও জানে না। আমাদের যে ক্ষমতা আছে, কাউকে উপরে তুলতে পারবো, কাউকে নিচে নামাতে সময় লাগবে না। রাব্বি বোঝানো শেষ করে হাসি দিলে নদীর আব্বু রাব্বির সাথে সবার সামনে গেল। নদীর আব্বু বলে, আমি আমার ভাইয়ের সব কিছু সমান ভাগ দিয়ে দিব, কিন্তু আমার ফ্যামিলির কোনো ক্ষতি হইলে আমি কাউকে ছাড়বো না। আমার ভাগ দিয়ে দিলে আমি তোমার কেন ক্ষতি করব? ওকে, আমি তাহলে একটু কথা বলে আসি। রাব্বি কিছুটা দূরে গিয়ে উকিলের সাথে কথা বলে সব ঠিক করে নিল। রাব্বি কথা শেষ করে সবার সামনে এসেছে বলে, আপনাদের উকিলের কাছে যেতে হবে। রাব্বির কথা শুনে নদীর আব্বু, দাদা, চাচা, রাব্বি 4 জন বের হয়ে গেল। সন্ধ্যের দিকে সবাই হাসি মুখে বাসায় ফিরল। নদীর চাচা সবার কাছে ক্ষমা চেয়ে নিল। সাথীর বাচ্চাটাকেও কোলে নিয়ে আদর করতে লাগলো। রাব্বি নদীর দিকে তাকাতে নদী মুখ ভেঙচে দিল। রাব্বি চোখ টিপ মারলে নদী মুচকি হাসি দিল। আশিক রাব্বিকে কাঁধে হাত দিয়ে বলল, ধন্যবাদ শালাবাবু, তুমি অনেক দিনের ঝামেলাটা মিটিয়ে দিলে। এই জন্য বলে মাঝে মাঝে ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে। ওয়েট, এই রাব্বি, তুই কি গুন্ডামি করছিস নাকি? তোর মায়ের দেওয়ার সাথে ওই মাস্তানটাই তোকে দেখে ভয় পেল কেন? একবার মারছিলাম তাই। আর আমি গুন্ডা কেন হব? আমার বাপের কি টাকা পয়সার অভাব আছে নাকি যে আমাকে মাস্তানি করে খাওয়া লাগবে? আর আমার বড় বোন বিজনেসম্যান, যার থেকে সব পাওয়া যায়, সেখানে মাস্তানি করার কোনো মানেই হয় না। মারপিট এত ভালো কিভাবে করতে পারোস? আমার তো মাথায় আসছে না। আপুই, রাহাত আর কিছু বলার আগেই রাব্বি মুখ চেপে ধরে। রাব্বি, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এসেছো তো মারামারি যত ঝামেলার ভিতর পড়ে গেছিলে। তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আন্টি, এসব কি বলেন? আমার সামনে আমার আত্মীয় স্বজন বিপদে পড়বে, আর আমি চুপ করে থাকবো নাকি? রাব্বি যাও, রেস্ট নাও। নদী, রাব্বিকে নিয়ে যা তো। রাব্বি নদীর পেছন পেছন যেতে লাগলো। রাব্বির মনে তো লাড্ডু ফুটতে লাগলো। নদী রুমে ঢুকতেই রাব্বির সাথে সাথে নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে। নদী রাব্বির হাত সরিয়ে দিতে গেলে রাব্বি ঘাড়ে কিস করে দিল। নদী কেঁপে উঠল। রাব্বির জামার নিচ দিয়ে পেট চেপে ধরলে নদী কেঁপে উঠে ঘুরে জড়িয়ে ধরল। রাব্বি নদীর 2 গাল ধরে কিস করতে যেতে নিলে নদী চোখ বন্ধ করে ফেলল। রাব্বি ঠোঁটে কিস করতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। রাব্বি মাথায় হাত দিয়ে ভ্রুকুচকে তাকালে নদী আবারও ব্যাক এসেছে দরজার সামনে দাঁড়িয়ে ভেঙচি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। রাব্বি হাসতে লাগলো, হাসতে হাসতে বলতে লাগলো, ফাজিল, একা আবার পাই, দেখাবো মজা। রাব্বির কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে যেতে নিল। বাবুর কান্নার শব্দ শুনে রাব্বি আবারও রুমে গিয়ে বাবুকে কোলে নিয়ে নিচে নামতে লাগলো। সাথী রাব্বিকে দেখে বলে, বাহ রাব্বি, তোমার জন্য তো দেখি আমি অনেক বেঁচে গেলাম। এক কাজ করো, বাবুকে তুমি সাথে করে নিয়েছো। তোমার বন্ধু কোনো কাজে না। আমি কি করলাম? আমার কাছে ওই চুপ থাকে না, আমি কি করব? তুই চুপ কর, তুই যে অকর্মের ঠেকি সেটা তো সাথে আপু জানে না। আমি এখন আগের মতো নাই, বুঝলি? খুব ভালো। রাব্বি, খাবার খেতে আসো। আপনারাও আসেন। সবাই খেতে বসলো। রাব্বি নদীর পাশে বসলো। নদীর আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। নদীর ফোনের দিকে তাকাতে রাব্বির প্লেটে চিংড়ি মাছ দেখে চমকে গেল। রাব্বি মুখে দিতে যাবে, সাথে সাথে নদী হাত ধরে বলে, কি করছো? চিংড়ি কবে থেকে খাওয়া শুরু করেছো? ওই খাইতে দেস না কেন? খেতে দে ওকে। আন্টি দেখেন না, হাত ছাড়ছে না। চিংড়িতে তো তোর অ্যালার্জি, এই প্লেট নে। থাপ্পড় খাবি নাকি? রাহাত রাব্বির প্লেট নিয়ে নিজের প্লেটে দিয়ে দিল। নদী রাব্বির হাতের চিংড়ি মাছ মুখে পুরে নিল। রাব্বি দুজনের দিকে অসহায়ভাবে তাকালো। রাহাত বলে ওঠে, এভাবে তাকিয়ে আসোস কেন? সাথে তুমি এই চেয়ারে বসো তো। সাথী চেয়ার চেঞ্জ করলে রাহাত রাব্বির কাছে বসে ছোট মাছ দিয়ে খাওয়া দিতে লাগলো। রাব্বি মাংসের দিকে তাকালে রাহাত নদী বলে, মার খাওয়ার জন্য কেমন করছে, আবার মাংসের দিকে তাকাও কেন? এইগুলো দিয়ে খা। রাব্বি, ইলিশ মাছ, মাংস, চিংড়ি খাওয়া যাবে না? না আম্মু, ওর অ্যালার্জি আছে। তুই কিভাবে জানলি? নদীর আম্মুর কথা শুনেই নদী ভাবাচাকা খেয়ে গেল। আতিয়া বলে ওঠে, আমাদের বাসায় তো ছিল, তখন জানতে পারছি হয়তো। ওইখানে থাকলাম তো, তাই জানি ও কি খায় না খায়। আম্মু আপনি বসেন, রাব্বি কি লাগবে আমি দেখে নিব। নদীর আম্মু সবার সাথে বসলো। রাব্বি বলে ওঠে, দুইজন আমাকে চেপে ধরো কেন? যেমন ভাব করছেন আপনার মনে হয় আমি ছোট বাচ্চা, ছোটাছুটি করব। তুই ছোট আসুস, কথা কম বলে চুপচাপ খা।
রাব্বি আর কিছুই বলল না। রাহাত রাব্বিকে খাওয়া দিতে লাগলো। খাওয়া শেষ হলে রাব্বি উঠে পড়ল। নদী বলে ওঠে, রাব্বি, আমার ল্যাপটপে কিছু সমস্যা হয়েছে, ঠিক করে দিতে পারবে কি? নদীর কথা শুনে সাথে মিটিমিটি হাসতে লাগলো। রাব্বি বলে ওঠে, আমার একটু কাজ আছে, রাতে করে দেব। আমি এখন একটু বের হব। এখানে আবার কিসের কাজ? আত্মীয় বাড়িতে আসলে আবার কিসের কাজ থাকে? চেয়ারম্যানের বাড়ি যাব, কেন? দরকার আছে। আচ্ছা, আমি বের হচ্ছি। মামলাটা নিয়ে যাবে নাকি? আঙ্কেল? মানে মালিককে নিয়ে যাও, আমাদের বাসার ড্রাইভারের কথা বলছি। ও আচ্ছা। রাব্বি চলে গেল। 7টার দিকে রাব্বি বাসায় ফিরে আসলো। বাসার ভেতরে ঢুকতেই শুনতে পায়, দেখেন বেয়ান, আমার এক মেয়ে এক ছেলে অলরেডি আপনার ছেলে মেয়ের সাথে বিয়ে দিয়েছি। আমি জানি বিয়াই, দেখেন আমি জানি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর নদীকে আমাদের অনেক ভালো লাগছে, তাই আপনার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছি। আর আমার ছেলে একটু রাগী, কিন্তু ও মানুষ হিসাবে অনেক ভালো। আপনি ওর ব্যাপারে খোঁজখবর নিতে পারেন। আমার খোঁজ খবর নিতে হবে না, আমি জানি রাব্বি ভালো ছেলে, কিন্তু রাব্বি তো নদীর ছোট, ওদের বিয়ে কিভাবে হতে পারে? আর নদী যদি রাজি না থাকে, আমি আমার মেয়ের বিরুদ্ধে যেতে পারবো না। আবু, নদীও রাব্বিকে পছন্দ করে, তাহলে কোনো সমস্যা থাকলো না। রূপার কথা শুনে নদীর আব্বুর রাগ হতে লাগলো। নদীর দিকে তাকাতেই নদী মাথা নিচুর দিকে করে রাখলো। নদীর আব্বু বলে ওঠে, নদী, তোর সাথে কথা ছিল। নদীর আব্বু আর নদী একটা রুমে চলে গেল। নদীকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, তোকে ওই বাসায় প্রেম করার জন্য পাঠিয়েছিলাম নাকি? ঘুরতে গেছিস, এই কয়েকদিনের ভেতরে ওই ছেলের পছন্দ হয়ে গেল? কান খুলে শুনে রাখ, ওই রাব্বির সাথে আমি তোকে বিয়ে কোনো দিন দিব না। ওই আমার যে ক্ষতি করেছে। কি করেছে ওই? কি করেছে? ওই আমার কোম্পানির পিছনে লেগেছে। আমি তো জানতাম ও না, ওর জন্য আমাদের কোম্পানিতে কত টাকা লস করেছে জানোস? কি বলছো আব্বু? রাব্বি এমন কেন করবে? আর ওই অনার্সে পড়ে পড়াশোনা নিয়ে তো ব্যস্ত থাকে, ওই কিভাবে তোমার কোম্পানির লস করবে? ওই পড়াশোনার পাশাপাশি গোয়েন্দা এজেন্ট হয়ে কাজ করে। ওরা চাইলে ফাঁসিতেও ঝুলাতে পারবে। ওরা অনেক চালাক, ওদের টিম যার পিছনে লাগবে তাদের 12টা না বাজিয়ে ছাড়ে না। ওরা সত্যি মিথ্যা বানাতে পারে, আবার মিথ্যাকে সত্যি বানাতে পারে। কি বলছো আব্বু? রাব্বি গোয়েন্দা এজেন্টে আছে, তাতে ওর এত ক্ষমতা থাকার কোনো কথা না। ওদের মাথায় বুদ্ধি অনেক, ওদের প্ল্যান জানার মতো কারো ক্ষমতা নাই। ওরা কখন কি করে কেউ বলতে পারে না। যাই হোক, আমি রাব্বির সাথে তোকে বিয়ে দিব না, ওই আমার শত্রু। তুই এখনই বাহিরে যাবি, আমার সাথে সোজা না করে দিবি। আব্বু, আমি এটা পারবো না। নদীর কথা শুনে নদীর আব্বু রেগে থাপ্পড় মেরে নদীর হাত মাথার ওপর রেখে বলে, আমার মাথার দিবি? তুই যদি না করে না দেস তাহলে আমার মরা মুখ দেখবি। আব্বু, এসব কি বলো? আব্বু, তোমার কসম তুলে নাও, আমি রাব্বিকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি রাব্বিকে ভালোবাসি আব্বু, প্লিজ আব্বু। নদীর কথা শুনে রেগে বলে, আমার থেকে ওই ফালতু ছেলে তোর কাছে আপন হয়ে গেল নাকি? দেখ, আমি যা বলি তাই কিন্তু করি। হয় তুই না করবি, আর না হয় তুই আমার মরা মুখ দেখবি। এখন তোর উপরে নির্ভর করে, তুই আমার মরা মুখ দেখতে চাস নাকি? আব্বু, তুমি দয়া করে এসব বলো না, আমি রাব্বিকে ছাড়া থাকতে পারবো না। তাহলে যা হ্যাঁ বল, আর আমিও সুইসাইড করব। নদীর আব্বু নদীকে চাপ দিতে থাকলে নদী কান্না করতে করতে ওর আব্বুর পায়ে ধরল। নদীর আব্বু কোনো কথা না শুনে আলমারি থেকে একটা ওড়না বের করে খাটের ওপরে উঠে যেই বাঁধতে যাবে, সাথে সাথে নদী কান্না করতে করতে বলে, আব্বু, এমন করো না, আমি ওদের না করে দিচ্ছি, দয়া করে এই কাজটা করো না আব্বু। নদী ওর আব্বুকে নামিয়ে নিল। নদীর আব্বু বলে, সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি ওদের না করে দিব। নদীর আব্বু নদীর চোখ মুছে দিল। নদী নিজের চোখ ভালোভাবে মুছে ফেললো। দুজন স্বাভাবিক হয়ে বের হলো। রাব্বি নদীর দিকে তাকালো। নদী রাব্বির দিকে না তাকিয়ে বলল, আন্টি, দুঃখিত, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি আপনার ছেলের সাথে অভিনয় করেছি, ও যেমন আমার সাথে অভিনয় করেছে সেম আমিও, তাই হিসাব সমান সমান। আপনারা আপু ভাইয়ের শ্বশুর শাশুড়ি, সেটাই থাকেন। আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করা আছে। নদী, এসব কি বলো? ওই, তোর মাথা ঠিক আছে? আর তোর আবার কোথায় বিয়ে ঠিক হলো? হ্যাঁ, আমরা তো কেউ কিছুই জানি না।
রাতুলের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি রাতুলকে ভালোবাসি, রাতুলও আমাকে ভালোবাসে। নদীর কথাগুলো শুনে আতিয়া বলে ওঠে, নদী, এইসব কি বলো? তুমি ভেবে চিনতে বলছো তো? আমি এজন্য বললাম যে নদী রাজি হবে কি না, কারণ আমি ওদের ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিলাম যে ওরা একে অপরকে ভালোবাসে। বিয়াইন কিছু মনে করেন না, আমাদের সন্তানরা যেখানে ভালো থাকবে সেখানে তো তাদের বিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু নদী, তুমি সত্যি রাব্বিকে বিয়ে করতে চাও না? নদী, মিথ্যে কেন বলছিস? তুই রাতুলকে আবার কবে থেকে ভালোবাসতে শুরু করলি? 1 বছর ধরে আমাদের মধ্যে রিলেশন। আমি আব্বুর ভাই কিছু বলি নাই। নদী, মিথ্যাটা ভালো করে শেখো। বলতে পারো না কিছু না, শুধু শুধু মিথ্যা বলার চেষ্টা কেন করো? জাস্ট শাট আপ। কিসের মিথ্যা বলছি? হ্যাঁ, তোকে আমি বিয়ে করব তোর মনে হয়? শোন, লেটার পেয়ে যাবি। আমি খুব তাড়াতাড়ি রাতুলকে বিয়ে করব। তাই নাকি? তো আমার চোখের দিকে তাকিয়ে বিয়ে করো। যদি পারো তাহলে আমি নিজেই তোমাকে রাতুলের হাতে তুলে দেব। কে রে তুই যে তোর দিকে তাকিয়ে আমার বিয়ে করা লাগবে? দেখ, তুই আমার দুলা ভাইয়ের ভাই। বেয়াই হস, বেআইনের মতো থাকবি। আর আন্টি আঙ্কেল, একটু আপনাদের বাসায় থাকছি, এতে ধরে নিয়েছেন আপনার ছেলেকে ভালোবাসি, এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। যত সব দেখেন, আত্মীয়র মতো থাকেন, আর কখনোই আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন না। নদীর কথা শুনে রাব্বির আব্বু আম্মুর মন খারাপ হয়ে গেল। রাব্বি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বসা থেকে উঠেই বলে, এই চুপ, আর একটা কথা মুখে নিয়ে আসবে না। নদী, মিথ্যে বলতেছো, বলতে থাকো। আমাকে নিয়ে যাচ্ছে বলো, আমার সাথে খারাপ ব্যবহার যত পারো করো, বাট খবরদার আমার ফ্যামিলির কারোর সাথে উচ্চ গলায় কথা বলবে না। রাব্বির কথা শুনে নদী রেগে রাব্বির কাছে গিয়ে কলার চেপে ধরে বলে, কি করবি তুই? কলার ছাড়ো। ছাড়বো না। কি করবি তুই? কর। আমার গলা আমি যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো। তাতে তোর কি রে? হ্যাঁ, তোর বাবা মা কোন হিসেবে বিয়ের প্রস্তাব নিয়ে আসে? তুই যে একটা বেইমান, তোকে বিয়ে করবো আমি? হাসালি। সাথী নদীর হাত ধরে সরিয়ে দিয়ে বলে, নদী, কি ধরনের ব্যবহার শুরু করছোস? ভদ্রভাবে কথা বল। এই ছাড় তো। নদী, শান্ত হও। মেয়ে মানুষ তুমি, যে কেউ প্রস্তাব দিবে এখানে রেগে গেলে হবে? আর তুমি রাতুলকে তাড়াতাড়ি দেশে আসতে বলো, বিয়ে দিয়ে দিলে ভালো হবে। না হলে আরও কতজন প্রস্তাব দিতে পারে, তার থেকে বিয়েটাই হয়ে গেলে হবে। আব্বু, রাতুলকে দেশে আসতে বলতে হবে। নদী, ওই তোর বড় বোন হয়, তুই আমাকে নাম ধরে ডাকোস কোন হিসেবে? সরি, দেখো সব দোষ আমার ছিল। আমি ওর মাথাটা নষ্ট করে দিয়েছিলাম, ওর কোনো দোষ নাই। দেখো রাব্বি তোমাকে অনেক ভালোবাসে, দয়া করে এমন করো না। চুপ। আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাতে এসো না। নিজের চরকায় তেল দাও। নদী, আমাদের এভাবে অপমান না করলেও পারতে। আমাদের ভুল হয়েছে, ক্ষমা করো। নদী, এইটা কি ধরনের ব্যবহার? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? উফ, আম্মু প্লিজ, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না তো। নদীর গালে নদীর আম্মু থাপ্পড় মারলে নদী আরও রেগে গেল। রাব্বি হুট করে নদীর কাছে গিয়ে সোজা ওকে বুকের সাথে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরল। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। রাব্বি নদীকে বলতে লাগলো, নদী, কি হয়েছে? আমাকে ছাড় বলছি। আমার কি হবে? ছাড় বলছি আমাকে। কি লুচ্চা সবার সামনে জড়িয়ে ধরছস? নদীর আব্বু রাব্বিকে পেছন থেকে কোলার ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে রাব্বিকে থাপ্পড় মারল। রাব্বি ফ্লোরে পড়ে গেলে নদী বলে উঠল, রাব্বি। নদী রাব্বির দিকে হাত বাড়িয়ে সাথে সাথে হাত নামিয়ে নিল। রাব্বি ফ্লোরে বসে হাসি দিয়ে ঠোঁটের কোনায় কেটে রক্ত পড়ার জায়গায় রাব্বি হাত দিয়ে মুছতে লাগলো। নদীর আব্বু রেগে বলে, বেয়াই। চুপ করেন, একদম গরম দেখাবেন না। আপনার মেয়েকে যদি হুট করে একটা ছেলে জড়িয়ে ধরে আপনি চুপ থাকবেন নাকি? দেখেন, আপনার ছেলেকে এখান থেকে চলে যেতে বলেন, না হলে মার খাবে বলে দিলাম। রাব্বি, চল এখান থেকে। ওয়েট আব্বু। রাব্বি উঠে নদীর কাছে গিয়ে 2 হাত দিয়ে গাল চেপে ধরে বলল, আমার দিকে তাকিয়ে বলো তো কি হয়েছে? তুমি এইসব তো মন থেকে বলছো না, তুমি মিথ্যে কথা বলছো। দেখো, আমাকে মারাতে তোমার চোখের কোণে পানি চলে এসছে। কি হয়েছে বলো তো? রাব্বি, নদীকে ছাড়ো। নদী, কথা বলো, কি হয়েছে? কেন এমন ব্যবহার করছো? দেখো, কেউ কি তোমাকে ভয় দেখাচ্ছে? আমাকে একবার বলো। তুমি চাইলে কিন্তু আমাকে ছেড়ে দিতে পারবে না। দেখো, আমার ভুলগুলো আমি শুধরে নিতে চাই। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না।
আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার ভুলগুলো দয়া করে মাফ করে দাও। দেখো, অতীতটা আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি আবার নতুন করে তোমার সাথে সংসার করতে চাই। আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনোদিন ছেড়ে যাব না। নদীর আব্বু রাব্বিকে কলার ধরলে রাব্বি বলে, আঙ্কেল নদীর আব্বু হন, কলার হাত থেকে ছড়ান। আমি হাত ধরলে কিন্তু হাত কি হবে বুঝে গেছেন? বিয়াই ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? মেয়েদের সম্মান করতে জানে না, পর নারীকে ধরতে লজ্জা করে না, বেহায়া কথাকার। আমার যা বলছে বোঝা হয়ে গেছে। নদী তোমাকে কিছু বলা লাগবে না, আমি বুঝে গেছি। তোমার আব্বু তোমাকে ভয় দেখিয়ে এসব বলাইছে। আমার আব্বু আমাকে কেন ভয় দেখাবে? আচ্ছা বুঝলাম না, মন থেকে এসব বলছো তাই না? ওয়েট করো। রাব্বি রাহাতের কোমর থেকে বেল্ট খুলে নদীর সামনে এসেছে, জোর করে হাতে বেল্টটা দিয়েই বলল, তোমাকে আমি ধোকা দিয়েছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি, প্রতারণা করছি। তাই আমি মনে করি তোমার উচিত আমাকে মারা। তুমি এখন আমাকে মারবে। যদি না মারতে পারো তাহলে বুঝবো আমাকে ভালোবাসো, আর যদি মারতে পারো তাহলে বুঝবো ভালোবাসো না। রাব্বি, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আম্মু, দয়া করে কিছু বলো না। নদী ওর আব্বুর দিকে অসহায়ভাবে তাকাতে থাকলো। নদীর আব্বু মারতে ইশারা করতে লাগলো। নদীর চোখের কোণায় পানি জমে যেতে লাগলো। রাব্বি বলে ওঠে, মারো, কি হলো? মারো বলছে, ওয়েট কেন করছো? আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি মানুষকে মারতে হবে। এটা তোমার ব্যক্তিগত ভেবে মারো, আমি অন্যায় করছি, এটা আমার প্রাপ্য। নদীকে জোর করতে লাগলো। নদী রেগে রাব্বিকে বাড়ি মারতে গিয়ে হাত থামিয়ে দিয়ে বলে, আমি পারবো না। নদী বেল্ট ফেলে দিয়ে কান্না করতে করতে বলে, আব্বু সরি, আর অভিনয় করতে পারছি না। আমার পক্ষে সম্ভব না আর এই অভিনয় চালিয়ে যাওয়া। আমার জন্য সব সমস্যা না, আমি না থাকলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। নদী কান্না করতে করতে দৌড়ে গিয়ে টেবিলের ওপর থেকে চাকু নিয়ে গলায় ধরলে সবাই চিৎকার দিয়ে বলতে লাগলো, নদী কি করছো? ওটা ফেলে দাও, কেটে যাবে তো। কেউ চালাকি করতে আসবে না। দেখো, আমি মরে গেলে সবার সমস্যা সমাধান হয়ে যাবে। আঙ্কেল আন্টি, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদের সাথে বেয়াদবি করতে চাইনি, আমি বাধ্য হয়ে করতে হয়েছে। আর আব্বু, সম্ভব না। আমি রাব্বিকে ভালোবাসি, আর রাব্বি আমার হাজবেন্ড। ওর সাথে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে। রাব্বিকে আগে যেমন ভালোবাসতাম আজও সেমভাবে ভালোবাসি। আমি বেঁচে থাকলে তোমার মরা মুখ দেখতে হবে, আর তুমি বেঁচে থাকলে রাব্বিকে সারা জীবনের মতো হারাতে হবে। বিশ্বাস করো, তোমাদের দুজনের কাউকে হারাতে আমি পারবো না। আমি তোমাদের দুজনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি কাউকে ছাড়তে পারবো না, তাই তোমরা বেঁচে থাকো। নদী না, প্লিজ এমন করবে না। দেখো, আমি জানতাম তুমি সব মিথ্যে বলছো, তোমার আব্বু বাধ্য করেছে, আমি আগেই বুঝতে পারছি। নদী দেখো, তুমি নিজের ক্ষতি করবে না। তোমার আব্বু আমাকে তোমার পাশে চায় না। ওকে, আমি তোমার কাছে যাব না। দরকার হলে আমি এবারের আশেপাশে কখনো আসবো না। তাই দয়া করে নিজের ক্ষতি করো না। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না। হয় আমাকে আগে মারবে, আর নয় নিজের কোনো ক্ষতি করবে না। রাব্বি, তুমি পাগলামি করো না। তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। ভালোবাসলে সেই দিন তুমি কখনোই আমাকে ছেড়ে যেতে না। ওই দিনটাও কখনো দেখতে হতো না। তুমি আমাকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করো। রাব্বি কান্না করতে করতে বলল, নদী প্লিজ এমন কিছু করো না, আমাকে একা করে যেও না। রাব্বি নদীর একে অপরের দিকে নদীর আব্বু তাকিয়ে থাকতে লাগলো। নদী গলায় ফ্যাঁস দিতেই যাবে, সাথে সাথে নদীর আব্বু বলে উঠল, নদী দেখ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ নিজের ক্ষতি করবি না। আমি রাব্বিকে জামাই হিসেবে মেনে নিয়েছি, আমার রাগ হয়েছিল তাই আমি এমন করেছি। প্লিজ দয়া করে এমন করিস না, চাকুটাই ফেলে দে নদী। না আব্বু, তুমি মন থেকে বলছো না। আপু, আমি জানি আমি মরে গেলে রাব্বি তোমাকে ধ্বংস করে দিবে। রাব্বি, আমার লাস্ট ইচ্ছে, আমার আব্বুর পিছনে লেগো না। আমার একটাই শেষ ইচ্ছে, এইটা তুমি দয়া করে রেখো। আমি আর লাগবো না, দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। নদী আমি রেগে নাই, দয়া করে ওইটাই ফেলে দে মা। নদী সবার কথার তালে থাকলে হুট করে নদীর আম্মু হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে গালে থাপ্পড় মেরে কান্না করতে করতে বলে, বাহ, তোকে জন্ম দিয়ে দেখি ভুল করেছি। বাবা স্বামী আপন হয়ে গেল, আমি যে জন্ম দিলাম এত কষ্ট করে, সেইটার কোনো মূল্য তোর কাছে নেই। আরে আমি তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছি। আরে তুই মরলে আমার অন্তর পড়বে, আর কারো না।
কয়েকদিন পর সবাই ভুলে যাবে, শুধু আমার বুকটা শূন্য হয়ে যাবে, কারো কিছুই হবে না। নদীর আম্মু কান্না করতে লাগলো। নদী ওর আম্মুকে জড়িয়ে ধরলে নদী কান্না করতে করতেই বলে, আমি কি করব আম্মু? আব্বু আমাকে আত্মহত্যার ভয় দেখায়। রাব্বিকে আমি কষ্ট দিতে পারবো না, আব্বুকেও না। আমি মারা গেলে সবার সব ঝামেলা শেষ হয়ে যাবে। আপনার আমার উপর এত রাগ কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? নিজের সম্পর্কে সবাইকে জানানো খুব ইচ্ছে নাকি? অল্পতে খুশি থাকার চেষ্টা করেন। এই বয়সে এত লোভ কেন আপনার? নদীকে আত্মহত্যার ভয় দেখান লজ্জা করেন আপনার? রাব্বির কথা শুনে নদীর আব্বু বলে ওঠে, তুমি আমাকে এইসব করতে বাধ্য করেছো। তুমি আমার কোম্পানিতে একের উপর এক লস করে দিয়েছো। আমার ভাইকেও অর্ধেক সম্পত্তি তোমার জন্য দিতে হয়েছে। আব্বু, তুমি এইসব মনের ভিতর বীজ ধরে রেখেছো? রাব্বি ঠিক বলেছে। আব্বু, তুমি যে পথে চলছিলে ওটা খারাপ। আব্বু, মৃত্যুর মতো ভয় একটু করো। এত অন্যায় করতে লজ্জা করে না? আমি একা, আমার যা আছে তাতে আমি খুশি। দয়া করে আর পাগলামি করো না। আমি যদি এখান থেকে চলে যাই, তুমি এই সব সম্পত্তি দিয়ে কি করবে? আমি তোর ভবিষ্যতের কথা ভেবে এত কিছু করলাম, আর তুই কিনা আমাকে দোষী বলছিস? আব্বু, আমি জানি আমার জন্য এসব করছো, কিন্তু আব্বু, আমি হালাল পথে ইনকাম করে খেতে চাই, হারামভাবে চলতে চাই না। দয়া করে এখন থামো। আমাদের যা আছে এতে আলহামদুলিল্লাহ। নদীর আব্বু সবার কাছে গিয়ে ক্ষমা চাইল। রাব্বি নদীর কাছে গিয়ে হাত ধরে বলে, আর যদি মরতে চাও তাহলে তোমার খবর আছে। এই যে হাত ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। কি বলো? মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে থাকলে আমি রান্না করা, বাসার কাজ করা, তোমার জামা কাপড়, বাচ্চা কাচ্চা সামলাবো কিভাবে? নদীর কথা শুনে সবাই হেসে দিলে নদীও হাসতে লাগলো।